ডিয়ার অডিয়েন্স, প্রতি বছর হাজারো স্টুডেন্ট বিবিএতে এনরোল করছে, কিন্তু এর মধ্যে আসলে কতজন 4 বছর পর জব সিকিউর করতে পারবে? এখানে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা গ্যাপ পরিলক্ষিত হয়। এই গ্যাপটা ফুলফিল করতে ওয়ান অফ দি বেস্ট থিংস ইউ ক্যান ডু অ্যাজ আ বিবিএ আন্ডারগ্র্যাড ইজ ডুইং বিজনেস কেস কম্পিটিশনস। বিজনেস কেস কম্পিটিশনস নিয়ে আজকের এই আমাদের এপিসোড। ওয়েলকাম টু অ্যানাদার অ্যামেজিং এপিসোড অফ ইউথ ইনসাইড বা ইনসাইডার ইনসাইড বাংলাদেশ। আপনাদের সাথে আমি আছি আহমেদ আফিফ আনিত, এবং আমার সাথে আছে নান আদার দেন দি ওয়ান ম্যান আর্মি ওয়ালিউল্লাহ তুর্য ভাইয়া। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, যেহেতু আজকে বিজনেস কম্পিটিশন নিয়েই মূলত আমাদের এই শোটা। সো ফার্স্ট এ আমি আস্ক করব যে আপনার অ্যাচিভমেন্টস এর ব্যাপারে। যে ফার্স্ট এ আপনি একটু ফ্লেক্স নিয়ে নেন যে হাউ মেনি বিজনেস কম্পিটিশনস ডিড ইউ উইন? ফ্লেক্স বলব না আসলে। আমি যতটুকু করছি প্যাশন থেকেই করছি। বাট সো ফার 25 বিজনেস কম্পিটিশনস এ পার্টিসিপেট করেছি অ্যান্ড 18 বিজনেস কম্পিটিশনস জিতেছি। ওহ, দ্যাটস ইমপ্রেসিভ ভাই। তাহলে ভাই এখন বিজনেস কম্পিটিশন গুলোতে তো পার্টিসিপেট করলে এমনিতে অ্যাওয়ার্ড দেয়া হয়, সবকিছু দেয়া হয়। আরেকটা জিনিস যেটার প্রতি আসলে মানুষের ইন্টারেস্ট থাকে, যেটা হচ্ছে যে প্রাইজ মানিটা। এন্ড আপনি এতগুলা জিতছেন ভাই, আপনার তো তাহলে টাকার পুরা ছড়াছড়ি। তাহলে ভাই মানে হাউ মাচ মানি ডিড ইউ মেক আউট অফ বিজনেস কম্পিটিশনস? এন্টায়ারটা তো মনে নাই, মানে এন্টায়ার বিজনেস কম্পিটিশনস থেকে কত আর্ন করছি সেটা মনে নাই। বাট হাইয়েস্ট ইনকাম যদি বলি 1 মান্থে, দেন বিজনেস কম্পিটিশনস থেকে প্রবাবলি 1.5 lakhs and other business competitions plus extracurricular activities, jobs plus অন্যান্য activities যেগুলো আছে সেগুলা থেকে probably 2.5 lakhs। বাট এখানে আবার একটা ব্যাপার আছে যে বিজনেস কম্পিটিশন যেহেতু প্রাইজ মানিটা ডিভাইড হয়, হ্যাঁ, যেহেতু টিম মেম্বার্স ৩ থেকে ৪ জন থাকে। ৩ থেকে ৪ জন। সো অ্যাকচুয়াল প্রাইজ মানিটা আরো বেশি, বাট আমি জাস্ট বললাম যে আমার শেয়ার কতটুকু আরকি। ও আচ্ছা, দ্যাটস ইমপ্রেসিভ ভাই। এই বিজনেস কম্পিটিশন থেকে কি পরিমাণে আর্ন করা যায় সেটা হচ্ছে মানে এটাও একটা মোটিভেটিং ফ্যাক্টর আসলে। হ্যাঁ। তো এখন আপনি যে বললেন যে আরো অনেক কিছু পার্ট টাইমস করে থাকেন। তো এখন আমি জানতে চাই যে আপনি এর পাশাপাশি আর কি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ এর সাথে আসলে অ্যাসোসিয়েটেড আছেন আরকি? Besides business competitions, I'm a founder of a marketing agency, Lumino, and currently working as a branding and strategy executive at a renowned company. আচ্ছা, তাহলে আপনি অন্যান্য পার্ট টাইমেও কন্টিনিউ করছেন। হ্যাঁ। তাহলে ভাই এখানে তো আসলে অনেক টাইমই দেয়া লাগে। আপনি আসলে এই সবকিছুর পিছনে টাইমটা ম্যানেজ করেন কিভাবে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের কথা যদি বলি, এটা অ্যাকচুয়ালি পারসন টু পারসন ভ্যারি করে। সো ফার্স্ট অফ অল দেখতে হবে যে তোমার হাতে টাইম কিরকম আছে। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা যেরকম ছিল, আমি যদি ফার্স্ট ইয়ারের কথা বলি, ফার্স্ট ইয়ার থেকে আমার এরকম একটা প্ল্যান ছিল যে না, আমি হচ্ছে বাসা থেকে টাকা নিব না। ইউনিভার্সিটিতে উঠছি, সো আমি কাইন্ডা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করছিলাম। সো জবস বলো, জব আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারে পাইছি একটা, যদিও সেলারি খুবই কম ছিল। যদি এক্সাক্ট অ্যামাউন্টটা বলি, মাত্র 5K দিত। মানে একেবারে ফার্স্ট সেমিস্টারে আমি যে এই জবটা পাইছিলাম। সো জব ছিল, দেন আমি ক্লাব করতাম ওই টাইমে। দেন একটা প্ল্যান ছিল যে আমি স্পোর্টসেও মানে ইনভলভ থাকবো। বাট পরে একটা টাইমে অ্যাকচুয়ালি হয়নি জিনিসটা। হুম। সো যেহেতু আমার ফ্যামিলি থেকে টাকা নিতে হচ্ছে না, নিতে চাচ্ছি না আমি অ্যাকচুয়ালি। সো একটা জিনিস আমার, যেই জিনিসগুলা আমার এলিমিনেট করতে হইছে যে, যখনই সবাই ভার্সিটিতে আসে, সবাই অ্যাকচুয়ালি ফ্লো তে চলে। যে বাকিরা সবাই কি করতেছে, বাকিরা সবাই কোন জিনিসে ইনভলভড হচ্ছে। সো আমি দেখতাম যে ফার্স্ট ইয়ারে সবাই একটু ফ্রেন্ডদের সাথে মজা করে আড্ডা দেয়। সো সবাই হ্যাং আউটে বের হতো। আমিও বের হতাম, এমন না যে বের হতাম না। বাট আমি যেটা দেখছি যে আমার প্রতিদিন বের হলে হবে না। আমার টাকা খরচ হবে, আমার টাইম ওয়েস্ট হবে। যেহেতু আমি নিজে আর্ন করতেছি, নিজের টাকা খরচ করতেছি। সো অ্যাকচুয়ালি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কতটুক ক্যাপেবল, তুমি কতটুক টাইম ইনভেস্ট করতে চাও, তোমার অ্যাকচুয়ালি কোনো ড্রিম আছে নাকি? কারণ আমার একটা গোল ছিল যে না, আমি টাকা খরচ করে এই টাকা দিয়ে আমি কিছু একটা কিনবো অথবা কোথাও একটা ইনভেস্ট করব। এখন তোমার যদি এরকম প্ল্যান না থাকে তাহলে দ্যাটস ওকে। তুমি যদি এনজয় করতে চাও, ইউ ক্যান এনজয়, গো অন ট্যুরস, যেটা ইচ্ছা করো। বাট ব্যালেন্স রাখাটা আই গেস ইম্পোর্টেন্ট। হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে আরকি। আচ্ছা, এখন যদি আমি আবারও মানে বিজনেস কম্পিটিশনেই আসি আরকি। তো আপনি তো অনেকগুলা কম্পিটিশন জিতছেন। তো এখানে আমরা সবাই কম্পিটিশন করতেছি। আর এখন রেগুলারলি মানে কম্পিটিশন এই জোনটাই এখন পুরোপুরি স্যাচুরেটেড আরকি। অনেক মানুষ রেগুলারলি কম্পিটিশনস করতেছে। তো এতগুলা আসলে আপনি জিতলেন কিভাবে? হোয়াট ইস দ্য সিক্রেট? দেয়ার ইজ নো সিক্রেট। অনলি হার্ড ওয়ার্ক অ্যান্ড সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আল্লাহ। আই এম নাথিং উইথআউট আল্লাহ। আল্লাহ আমার ভাগ্যে রাখছে জন্য আমি জিততে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। কারণ এমন অনেক টাইম থাকবে যে তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো। ইউ ডিজার্ভ টু বি দ্য চ্যাম্পিয়ন, বাট তুমি হবা না। হ্যাঁ। হয়তোবা জাজ তোমার আইডিয়া পছন্দ করবে না। যদিও তোমার আইডিয়া খুবই টপ নচ। আমার এরকম অনেকবার হইছে যে না, আমার আইডিয়া একেবারে টপ নচ ছিল।
সবার থেকেও বেটার ছিল এরকমও ছিল বাট আমি জিতি নাই। দ্যাটস কমপ্লিটলি লাক। সো এটা তুমি অ্যাকচুয়ালি ডিনাই করতে পারবা না। বাট হ্যাঁ, একটা জিনিস হার্ড ওয়ার্ক ছাড়া কোনো আসলে বিকল্প নাই যেটা আমি ফিল করি। আচ্ছা ভাইয়া। তাহলে আপনি যেটা বললেন যে আপনি কম্পিটিশনস করতেন, আপনি পার্ট টাইম জবস করতেন অ্যান্ড আরো অনেক কিছুর সাথে আপনি অ্যাসোসিয়েটেড ছিলেন ক্লাবিং অ্যান্ড এভরিথিং আর একাডেমিক্স তো আসেই। তাহলে এখানে হার্ড ওয়ার্কের পার্টটাই আসলে সবচেয়ে বেশি আসে আরকি টু বি হুম। অনেস্ট। তো এখন আপনি এত হার্ড ওয়ার্কিং হলেন কিভাবে? মানে স্কুল, কলেজ ওই টাইম থেকে আপনি এভাবে এরকম হার্ড ওয়ার্কিং ছিলেন? স্কুল কলেজ থেকে না, আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড বলি, স্কুল কলেজ ছিল আমার রাজুক কলেজে। আচ্ছা। সো অ্যাডমিশন দিয়ে চান্স পাইতে হয়। হুম, অ্যাডমিশনের টাইমে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। আমি পড়াশোনা করছি, আমি এফোর্ট দিছি। বাট অ্যাডমিশন শেষ, আমিও শেষ। আমার পড়াশোনা শেষ, সবই শেষ। আমি খুবই এভারেজ স্টুডেন্ট ছিলাম। আমি তেমন একটা হার্ড ওয়ার্ক করতাম না। এমনও হইছে আমি ক্লাসে লাস্টও হইছি। কারণ ওই টাইমে আমার আসলে টপ করে কোনো একটা লাভ নাই। ওই টাইমে হয়তোবা আমি এতটা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতাম না যে, না আমার এখন টপ করে লাভ আছে নাকি বা একাডেমিক্স এ ফোকাস দিয়ে লাভ আছে নাকি। বাট স্কুল কলেজে আমি এতটা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্কিং ছিলাম না। বাট এছাড়া আমি আমার প্যাশনস এ একটু বেশি ফোকাস ছিলাম। আমি একটা টাইমে প্রফেশনাল ড্যান্সার ছিলাম। আচ্ছা। সো দেখা যাইত যে ঐদিকে আমি টাইম দিচ্ছি। সো আমি ডান্স করতেছি, আমি ওইদিকে টাইম দিচ্ছি। ওইদিকে আমার মোস্ট অফ দ্যা টাইম চলে হুম, যাইতেছে। হার্ড ওয়ার্ক ওখানেও করতে হইছে। এমন না যে করতে হয় নাই। অনেক হার্ড ওয়ার্ক করছি। বাট স্কুল গেল, কলেজ গেল। দেন একটা টাইম গেছে যে না ভাবছি আমি যে এটা আর কতদিন কন্টিনিউ করব। অ্যান্ড একটা টাইমে আমি নিজেও একটু রিলিজিয়াস হইছি। আলহামদুলিল্লাহ। দেন আমি ডান্স একটা টাইমে ছেড়ে দিছি। আচ্ছা। প্রফেশনালি করতাম একটা টাইমে ছেড়ে দিছি। সো আফটার দ্যাট আমি ভাবতেছিলাম যে না একটা দিকে তো আমার ফোকাসড হইতে হবে। ফোকাসড হইতে হবে। সো 2020 ওয়াজ দ্য ফেজ যখন আমার ওই রিয়ালিটিটা হিট খাইছে বেসিক্যালি। কারণ ওই টাইমে অনেক কিছু হইতেছিল। মানে আশেপাশে আউট অফ নোহোয়্যার একজন মারা যাইতেছে, জব সেক্টরে বাজে অবস্থা, বিজনেস গুলা হুম, বন্ধ হয়ে যাইতেছে। সো ওই টাইমে অ্যাকচুয়ালি আমার হিট খাইছিল এরকম যে কিছু তো করতে হবে। হ্যাঁ, সো বাসায় বসে কোর্স করা স্টার্ট করছি, ওয়ার্কআউট স্টার্ট করছি, হার্ড ওয়ার্ক করা স্টার্ট করছি। সো ওই টাইম থেকে বেসিক্যালি ওই ট্রানজিশন ফেজটা শুরু হইছে। দেন এই তো অ্যাডমিশন দিলাম, ভার্সিটিতে আসলাম। এই তো। এরকমভাবে আরকি চলতে থাকলো। আচ্ছা ভাইয়া, এখন যদি আসি যে ধরেন মানে ভার্সিটিতে আমি আসলাম। আমি তো আসলে মানে অনেক কিছু চাইলে করতে পারি। ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা ধরেন we go with the flow মানে আমরা নরমালি চলতেছে কম্পিটিশনস তো আসলে অনেক পরের ব্যাপার। আমরা দেখা যাচ্ছে এই চিল করে কাটাই দেই। তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস why should we consider doing বিজনেস কম্পিটিশনস মানে বিজনেস কম্পিটিশনস আমাদের কেন করা উচিত? বিজনেস কম্পিটিশনস করা উচিত ফার্স্ট অফ অল স্কিল ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, যেটা আমি ফিল করি। হ্যাঁ, টাকা একটা মোটিভেটিং ফ্যাক্টর। দ্যাটস ওকে। টাকা আমার কাছেও মোটিভেটিং ফ্যাক্টর ছিল। আমিও টাকার জন্য অনেক সময় করছি। বাট স্কিল ডেভেলপমেন্টটা আম কোর মোটিভেটিং ফ্যাক্টর হওয়া উচিত। কারণ ব্যাপারটা কি আসলে যখন কেউ ইউনিভার্সিটিতে ওঠে, ইউনিভার্সিটির আমি যখন কোর্সেস গুলা দেখি, সিলেবাস গুলা দেখি, তখন আমার যেটা ফিল হইছে, অ্যাকচুয়ালি তেমন কিছু শেখার নাই একাডেমিক্স থেকে। ইভেন এটা শুধু আমি বলতেছি না, ইন্ডাস্ট্রি এক্সপার্টরাও বলছে। দেন আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, একটা ক্যারিয়ার ফেস্ট হইছিল। সো একটা সেমিনারে একজন, আমি নাম বলতেছি না, জাস্ট একটা রিনোন পারসন ছিল। অনেকেই ছিল। আচ্ছা। অ্যান্ড মোস্ট অফ দেম এই কথাটা বলছে যে, "আমি একাডেমিক্স থেকে যেগুলা শিখছি, 90% আমার কাজে দেয়নি। কাজেই লাগে। কিছু কাজে লাগেনি।" সো তখন আমার কোয়েশ্চেন আসছে যে, আমি কেন তাহলে ফোকাস করব? বাট ইয়েস, সিজিপিএ ইজ ইম্পোর্টেন্ট। আমি যেটা করছি একটা এভারেজ সিজিপিএ মেইনটেইন করছি। হুম, খারাপ না। আলহামদুলিল্লাহ যেটা আছে ভালো। বাট এটার আশেপাশে যেগুলো আছে, ক্লাবস বলো, বিজনেস কম্পিটিশনস, দেন আরো এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস থাকতে পারে, ডিবেটস থাকতে পারে, দেন এমইউএন থাকতে পারে। সো আই ফিল যে ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টের সবকিছু এক্সপ্লোর করা উচিত। আর বিজনেস কম্পিটিশনস এর কথা যদি স্পেসিফিক্যালি বলি, তুমি যখন একটা জব সেক্টরে যাবা, কর্পোরেটে যাবা, তুমি তো সাপোজ তুমি একজন বিবিএ গ্র্যাড, হ্যাঁ, তো তুমি মার্কেটিং রোলে জয়েন করবা অথবা এইচআর রোলে জয়েন করবা। অথবা এখন সাপ্লাই চেইন কম্পিটিশনস আছে যেমন আইএসসি অর্গানাইজ করতেছে, বিআই এইচআরএম অর্গানাইজ করতেছে। সো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা সাপ্লাই চেইনে অনেক বেশি জয়েন করে। তো সেখানকার রিলেভেন্স কি স্কিলস লাগে, দেন সেখানে কি কাজ করতে হয়, সেগুলার একটা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স তুমি বিজনেস কম্পিটিশনস থেকে পাচ্ছ। হুম, দ্যাটস হোয়াই আই বিলিভ বিজনেস কম্পিটিশনস করা উচিত। এছাড়া তোমার প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ হচ্ছে, তোমার স্লাইড মেকিং মানি ইমপ্রুভ হচ্ছে, আইডিয়েশন স্কিল ইমপ্রুভ হইতেছে। সো ওভারঅল এগুলাই। এগুলাই।
এখন ভাই আপনার সাথে আসলে আমার তো সম্পর্কটা শুরু হয়েছিল আসলে 2024 এ। ওই দেখা যাচ্ছে লিফটে আপনার সাথে ফার্স্ট কথা হয়েছিল 2024 এ, তখন আপনি আমাকে মোটিভেট করতেছিলেন যে বিজনেস কম্পিটিশনস এ পার্টিসিপেট করার জন্য। তো তখন আমি ফ্রেশম্যান ছিলাম, স্টার্ট করলাম। দেন হচ্ছে তো চলে আসলাম এদিকে। এখন ধরেন আমি আবারও আপনাকে আস্ক করতেছি অ্যাজ আ ফ্রেশম্যান, বা অন্য কেউ ধরেন অ্যাজ আ ফ্রেশম্যান আপনাকে আস্ক করতেছে যে, "হাউ শুড আই গেট স্টার্টেড ইন বিজনেস কম্পিটিশনস?" তাহলে আপনি কি বলবেন যে কিভাবে তার শুরু করা উচিত এই বিজনেস কম্পিটিশনস জার্নি? আচ্ছা, আমি আমার এক্সাম্পল দিয়ে বলি। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে ছিলাম। সো সবাই এখন যেটা ভাবে যে কেউ একজন বিজনেস কম্পিটিশন জিততেছে তার মানে সে আগে থেকেই ভালো ছিল। বাট অ্যাকচুয়ালি এরকম না। আচ্ছা। আমি 0 থেকে স্টার্ট করছি। আমি একেবারে 0 ছিলাম। আমি প্রেজেন্টেশন দিতে পারতাম না। হুম, ক্লাসে ক্লাসের প্রেজেন্টেশন আমার জাস্ট একটা ২ মিনিটের প্রেজেন্টেশন ছিল। ওটা দিতে গিয়ে আমি কাঁপতেছিলাম। আমার যখন ফার্স্ট প্রেজেন্টেশন ছিল। আমি একটা নোট লিখে নিয়ে গেছিলাম। নোট লিখে নিয়ে গিয়ে আমি ওটা দেখেও আমি কাঁপতেছি। ইংলিশ বলতে পারতেছিলাম হুম। না। কারণ আমার তো স্পোকেন ইংলিশে তেমন প্র্যাকটিস নাই, প্র্যাকটিস নেই। অভ্যাস নাই। সো ফার্স্ট অফ অল কেউ যখন স্টার্ট করবে, এটা মাথায় রাখতে হবে যে তুমি ফার্স্ট কয়েকটা কম্পিটিশন হারবা। রাউন্ড 1 ই ক্রস করবা না। রাউন্ড 1 এ প্লাস আরেকটা টাফ ব্যাপার যেটা টিম খুঁজে পাইতে অনেক প্যারা হবে। যে কে ইন্টারেস্টেড আছে বিজনেস কম্পিটিশনস করতে। কারণ হয়তোবা ঢাকার ভেতরে যে ইউনিভার্সিটিস গুলো আছে ধরো বিইউপি অথবা ডিইউ সেখানে হচ্ছে অনেকে থাকে ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড বাট থাকে। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে মানুষজন বিজনেস কম্পিটিশনে তেমন একটা মাথা ঘামায় না। মাথা ঘামায়। অথবা চিল করতেছে। কমপ্লিটলি আপ টু দেম। কে কার ভার্সিটি লাইফ কিভাবে স্পেন্ড করবে দ্যাটস কমপ্লিটলি আপ টু দেম। বাট যারা করতে চায়, হুম, যদি তুমি নিজের যদি ডিপার্টমেন্টে না পাও, বাইরের ডিপার্টমেন্টে দেখো। যদি নিজের ইউনিভার্সিটিতে না পাও, বাইরের ইউনিভার্সিটিতে দেখো। কে আছে টিমমেটস। হুম। অ্যান্ড টিমমেটস এর কথা যদি বলি, আমি নিজের ডিপার্টমেন্টে পাইনি তেমন টিমমেট। আমার রাজুকের একজন ফ্রেন্ড ছিল, খুবই ভালো ফ্রেন্ড ওয়াসি। সো ওয়াসি ছিল অন্য ডিপার্টমেন্টে। আমি ওর সাথে করা স্টার্ট করছি। বাট এই ২ জনই আমরা ছিলাম। 3rd মেম্বার খুঁজে পাইতে আমাদের কষ্ট হতো। সো 3rd মেম্বার, 4th মেম্বার আমরা যেকোনো একজনকে নিয়ে নিতাম। সো ১ম এই তোমার একেবারে এক্সপার্ট মানুষজন লাগবে না। তুমি যতটা নুব মানুষদের নিয়ে কাজ করবা, তার মানে কি? তোমার ঘাড়েই মেক্সিমাম কাজটা পড়বে। কাজ করে। তো সেখান থেকে কি হবে? তুমি নিজে সব কাজ করতেছো। স্কিল eventually ডেভেলপ হইতেছে তোমার নিজেরই। সো তুমি ভাবতেছো যে না এত প্যারা নিতেছি, কি লাভ? অ্যাকচুয়ালি তোমারই স্কিল ডেভেলপ হইতেছে। সো তোমারই ভালো। হুম। সো হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাই বলব যে খুব প্রেশারাইজড হওয়ার দরকার নাই। খুব প্যারা নেওয়ার দরকার নাই যে না আমি টিম পাইতেছি না ভালো। বাট হ্যাঁ, যা পাইতেছো সেটা নিয়ে স্টার্ট করে দাও। স্টার্ট করাটাই বেটার। স্টার্ট করাটাই বেটার। আচ্ছা ভাইয়া, ধরেন স্টার্ট করতেছি মাত্র। যেমন আমার একটা কোর টিম আছে। আমি অনেকগুলো কম্পিটিশনসই করছি। আমার একটা কোর টিম আছে টিম ব্লেন্ডার আরকি। ওদের সাথে মানে টোটাল ৬ টা কম্পিটিশনস করা হইছে। ২ টা এর মধ্যে এইচএসবিসি আর ৪ টা হচ্ছে নরমাল আরকি কম্পিটিশন। এর মধ্যে ১ টাতে আমরা ফাইনালে গেছি আর বাকি ৩ টাতে আমরা রাউন্ড 2 তেও যেতে পারি নাই। যেটা আমার কাছে বেশি মনে হইছে যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের একটা নলেজ গ্যাপ থাকে। রেলেভেন্ট নলেজ গ্যাপটা। আর এটা কিভাবে আরো বেশি মানে ফিল করছি সেটা হচ্ছে অন্যান্য যারা জিতে, বা ধরেন আমারও অন্যান্য অনেক পিয়ার্সদের সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে না আমাদের একটা নলেজ গ্যাপ ছিল। অ্যান্ড সেটাই আমরা আসলে পূরণ করার ট্রাই করতেছি। তো এই নলেজ গ্যাপটা আমরা আসলে কিভাবে ফুলফিল করতে পারি? কোথা থেকে আমরা আসলে বিজনেস কম্পিটিশন জিতার জন্য আসলে ইনফরমেশন বা নলেজ গুলো আমরা গেইন করতে পারি আরকি? আচ্ছা, গুড কোয়েশ্চেন। সো ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে সবকিছু তোমার জানা থাকবে না। আমাদেরও জানা ছিল না অ্যান্ড আমরা ইউ হ্যাভ নো আইডিয়া কতজন মানুষের সাথে আমরা বসছি। মানে অনেকে এরকম ভাবে যে না আমরা তো আগে থেকেই জানি, আগে থেকে এক্সপার্ট বা এরকম। এখন নাম বলতে গেলে আসলে শেষ হবে না। সো আমি কারো নাম নিচ্ছি না। হুম। কারণ অনেকের নাম বাদ পড়ে যাইতে পারে। সবাই আমাদেরকে অনেক হেল্প করছে। অ্যান্ড এরা কারা? বেসিক্যালি মোস্ট অফ দেম আমাদের অ্যালুমনাইস অথবা যদি ইন্ডাস্ট্রি এক্সপার্ট কেউ পরিচিত থাকে, তাহলে তাদের সাথে কথা বলছি। বাট তাদেরকে খুব একটা জ্বালাইনি। কারণ তাদের অলরেডি কাজের অনেক প্রেশার কাজের থাকে। অনেক প্রেশার থাকে। সো সিনিয়রস অথবা অ্যালুমনাইজ এরকম। অ্যান্ড টিমমেট খুব বড় একটা ফ্যাক্টর। যেমন আমি আর ওয়াসি ছিলাম ফার্স্ট ইয়ার থেকেই করতাম। যদিও এখন আমাদের টিম ডিফারেন্ট। ও ওর জায়গায় ভালো করতেছে, আমি আমার জায়গায় করতেছি। বাট আমরা ২ জনই খুবই হার্ড ওয়ার্কিং ছিলাম। হুম। সো এরকম অনেক সময় পড়ছে আমরা কোন একটা সিনিয়রকে নিয়ে বিজনেস কম্পিটিশন করছি। আচ্ছা। যে ফাইনাল ইয়ারের সিনিয়র অথবা জি। যে ফার্স্ট ইয়ারে পড়তেছে সে 3rd ইয়ারের একটা সিনিয়রের সাথে করতেছে। তো তখন কি হয়? তোমরা তো সবকিছু জানবা না ফার্স্ট ইয়ারেই বা সেকেন্ড ইয়ারেই। ওই 4th ইয়ারের অথবা 3rd ইয়ারের সিনিয়র তোমাদেরকে বুঝাবে যে এই জিনিসগুলো এভাবে করতে হয়। হুম। যেহেতু তারা বিজনেস কম্পিটিশন পার্টিসিপেটই করতেছে, তারা সেই টাইমটা ইনভেস্ট করতে পারবে তোমার পেছনে। অ্যান্ড এগুলা বাদেও এমন অনেক কিছু থাকবে যেগুলা তোমরা বুঝতে পারবা না। তখন তোমরা তোমাদের যে অ্যালামনাই যারা আছে
যারা এমএনসি গুলাতে এন্ট্রি লেভেল জব করতেছে অথবা যেকোনো রোলেই করতেছে, তাদের সাথে বসতে হবে। যে ভাই আমি এই ক্যাম্পেইনটা লঞ্চ করতে চাইতেছি, এই ক্যাম্পেইনটা ফিজিবল কিনা? আমার কোম্পানি এটা। এখানে অনেক কিছু ফ্যাক্টর থাকে। সো তারাই ভালোমতো বলতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি এটা লঞ্চ করতে পারবে না কিনা বা লঞ্চ করলে ভালো হবে কিনা। সো হ্যাঁ, অনেকের সাথেই বসতে হবে। বুঝতে হবে আরকি। আর এমনিতে অন্যান্য কোনো সোর্সেস বা ম্যাটেরিয়ালস যেখান থেকে হয়তো আপনি মানে নলেজ গেইন করতে পারবেন? আচ্ছা, সোর্সেস এর কথা যদি বলি, এখন অনলাইনে অনেক সোর্সেস এভেইলেবল আছে। যেমন সবাই যখন আমার কাছে জানতে চায় যে কই থেকে আমি শিখবো, আমি সবার আগে বলি টিম খিচুড়ি স্লাইডস অনলাইনে এভেইলেবল আছে। মাই ফেভারিট টিম হ্যাঁ, অ্যান্ড আসলে হ্যাঁ, সবারই ফেভারিট। সো আমরা যখন স্টার্ট করছিলাম আমাদের কাছে এভেইলেবল ছিল না। অ্যান্ড আমাদের সিনিয়র্সরাও আমাদেরকে দেয়নি। এখন অনেকে মনে করতে পারে যে কেন দিচ্ছে না? তাদের ইগো প্রবলেম আছে অথবা এরকম। বাট তুমি দেখো এখন আমাদের সিনিয়রদের লজিক যেটা ছিল, তারা আমাদেরকে দেয়নি জাস্ট বিকজ আমরা যেন আমাদের ক্রিয়েটিভিটি গুলাকে ইউটিলাইজ করতে পারি। যেমন তোমার কাছে এখন অনেক রিসোর্সেস এভেইলেবল আছে। হুম, আমি ফ্রেশার এমন অনেকের স্লাইড দেখছি, যাদের স্লাইড টিম খিচুড়ির হুবহু কপি বা অন্য একটা টিমের হুবহু কপি। হুবহু কপি। কারণ তারা তাদের থেকে ইন্সপিরেশন নিছে। এখন ইন্সপিরেশন নেওয়া খারাপ না, বাট হুবহু কপি করাটা খারাপ। খারাপ। কারণ তোমাদেরকে বলবে যে আচ্ছা ও তো এই টিমের কপি মারছে বা এই টিমের কপি মারছে। সো আমি ফার্স্ট অফ অল বলব যে একটা স্ট্রাকচার রেডি করতে, এই স্ট্রাকচারটা তোমাদেরকে সিনিয়র্সরা প্রোভাইড করবে। আর অনলাইনে অবভিয়াসলি অনেক সোর্সেস এভেইলেবল আছে। টিম খিচুড়ি স্লাইডস দেন একটা গ্রুপ ক্রিয়েট করছে রায়ান ভাই রিসেন্টলি বিজনেস কম্পিটিশনস ইন বাংলাদেশ। হ্যাঁ, সো রিসেন্টলি আমিও ওখানে একটা স্ট্রাকচার প্রোভাইড করছিলাম। পুরা এন্টায়ার স্ট্রাকচার দিয়ে দিছি। বেসিক স্ট্রাকচার। বাট ওইটার উপর বেস করেই বেসিক্যালি তোমার সলিউশনটা ডেভেলপ করতে হবে। এখন তুমি কতটা ক্রিয়েটিভিটি শো করবা দ্যাটস আপ টু ইউ। হ্যাঁ। বাট আই বিলিভ কারোটা দেখে হুবহু কপি না করে একটু নিজে চিন্তা করো। নিজের ক্রিয়েটিভিটিটাকে ইউজ করো। সো দ্যাট উড বি বেটার। আচ্ছা ভাই, এখন ধরেন একেকজনের তো টার্গেট একেক রকম থাকে। কেউ অ্যাকাউন্টেন্ট হবে, কেউ মার্কেটিং রোলে যাবে, কেউ এইচআর রোলে যাবে। তারপর অনেকে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হবে। তো কার ক্ষেত্রে আসলে কোন কম্পিটিশনটা প্রযোজ্য? এরকম কিছু কম্পিটিশনের নাম যদি বলতেন যে নিশ ধরে, ধরে। এখন হ্যাঁ, অনেক কম্পিটিশনস আছে যেমন হচ্ছে তোমার আমি যদি মার্কেটিং বেসড বলি কারণ মার্কেটিং কম্পিটিশনস গুলা বেশি পপুলার আরকি কারেন্টলি। পপুলার, হ্যাঁ। সো ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিশনস হচ্ছে তোমার অ্যাড মেকার বাংলাদেশ। এখন অনেকে মনে করতে পারে এটা জাস্ট হচ্ছে অ্যাড মেকিং কম্পিটিশন বাট অ্যাকচুয়ালি না। এটা এন্টায়ারলি একটা মার্কেটিং কম্পিটিশন। যেমন আরো আছে ব্রেকিং ব্র্যান্ড আছে। দেন আরো অনেক মার্কেটিং কম্পিটিশনস আছে। যেমন যদি আমি স্পেসিফিক্যালি ফাইন্যান্স বেসড কম্পিটিশনস বলি যেমন একটা আছে হচ্ছে সিএফএ রিসার্চ চ্যালেঞ্জ। এটা হচ্ছে তোমার ফাইন্যান্স বেসড একবারে খুব ভালো একটা কম্পিটিশন। দেন হচ্ছে অপটিমিটি আছে, এক্সিলারেট আছে। দেন ব্র্যান্ডিং কম্পিটিশন আছে একটা ব্রেকিং ব্র্যান্ড। দেন ডেভেলপমেন্ট সেক্টরে যারা যাইতে চায় তাদের জন্য আছে তোমার হচ্ছে ডেভথন আছে একটা। পলিসি বেসড কম্পিটিশনস আছে যেমন ওম্যাক এটা হচ্ছে বিউপি অর্গানাইজ করে। দেন হচ্ছে আম ইকন প্রডিজি আছে। সো হ্যাঁ, এই এরকম অনেক কম্পিটিশনস আছে। আসলে এক্সপ্লোর করতে হবে সবার। মানে যে যেই ব্যাকগ্রাউন্ডে যেতে চায়, যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, যেই সেক্টরে কাজ করতে চায়, সেটার স্পেসিফিক কম্পিটিশনস করলে আই গেস বেটার হয়। হ্যাঁ, মানে তো প্রত্যেকটারই মোটামুটি একটা করে কম্পিটিশনস এরকম থাকে আরকি। হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা মানে বিজনেস কম্পিটিশনের ওভারঅল ধরেন সলিউশনের স্ট্রাকচার এখন চলে আসতেছি। তো একটা সলিউশন স্ট্রাকচার কিভাবে করব? ধরেন কিছু তো থাকে যে আমার লিমিট দেয়া থাকে, নাম্বার ডিভাইড করা থাকে। ওইখানে তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আচ্ছা আমি কোন, কোন জায়গায় কাজ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে কিছু কম্পিটিশনে ওরকম থাকে না বা ইন জেনারেল আমরা কি, কি নিয়ে কাজ করি? তো ওইখান থেকে যদি বলতেন একেবারে ধরেন সিচুয়েশন এনালাইসিস থেকে ইমপ্যাক্ট বা সামারি স্লাইড পর্যন্ত। আচ্ছা, আমি যদি একেবারে বেসিক একটা স্ট্রাকচার বলি, একদম বেসিক বেসিক। সিচুয়েশন এনালাইসিস থাকবে, হ্যাঁ, প্রবলেম আইডেন্টিফিকেশন থাকবে, আচ্ছা। টার্গেট গ্রুপ, বিগ আইডিয়া, অ্যাকশন প্ল্যান। এরপরে যদি মার্কেটিং কম্পিটিশন হয় মার্কেটিং স্ট্র্যাটেজিস অথবা স্ট্র্যাটেজি কম্পিটিশন হইলে অন্য স্ট্র্যাটেজিস। দেন থাকবে হচ্ছে টাইমলাইন থাকবে একটা। টাইমলাইনের পরে ফাইন্যান্সিয়ালস। দেন তোমার অনেক সময় তোমার ফিজিবিলিটি থাকতে পারে। বাট একটা সিক্রেট হচ্ছে, সিক্রেট না, মানে এটা একটা কাইন্ডা চিট কোড। তোমার হচ্ছে ফার্স্ট যেটা করবা, কেস দেওয়ার পরে তুমি বেসিক্যালি ডিরেক্ট মার্কিং ক্রাইটেরিয়ায় চলে যাবা। ক্রাইটেরিয়া ছিল। তো মার্কিং ক্রাইটেরিয়াতে দেওয়া থাকে যে সিচুয়েশন এনালাইসিস এ 10 মার্কস অথবা প্রবলেম আইডেন্টিফিকেশন এ 15 মার্কস। সো যেই টাইটেলস গুলো প্রোভাইড করা আছে হুম। তোমার স্লাইড টাইটেলস গুলা সেগুলা রাখবা। তাহলে জাজরা যখন তোমাকে মার্কিং করবে, ওই মার্কিং ক্রাইটেরিয়ার উপরে মার্কিং করবে। সো তুমি যদি স্লাইড টাইটেল গুলো ডিফারেন্ট সেট করো
সো অনেকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবে না যে তুমি আচ্ছা। কোনটা দিয়ে কোনটা মিন করছো। সবাই অ্যাকচুয়ালি অতটা টাইম নিয়ে দেখবে না। দেখবে না। রাউন্ড 1, রাউন্ড 2 র কথা বলতেছি। সো ওগুলা কোর ফোকাস দিয়ে আসলে স্লাইডটা বিল্ড করা বেটার। বাট এছাড়া আরো ডিফারেন্ট স্লাইডস আসলে রাখতে পারো। যেমন আমরা যেরকম করি। কয়েকটা কম্পিটিশনে যেমন আমরা দেখি যে সিচুয়েশন এ আমাদের অনেক কিছু দেওয়ার মতো আছে। যেমন ইন্ডাস্ট্রি রিলেটেড ইনসাইটস অথবা কোনো একটা সার্ভে করতে হইছে যেটা হয়তোবা কেসে বলা থাকে। অনেক সময় না বলা থাকলেও আমরা করি। সো সিচুয়েশন এনালাইসিস একটা স্লাইডে হয়ে যায়। বাট আমি দেখা যায় যে কোম্পানির ডেটা আমি এড করতে পারিনি। সো কোম্পানি এনালাইসিস আমরা আরেকটা স্লাইডে এড করি। যদি আমাদের কেসে কোম্পানি রিলেটেড অনেক ইনফরমেশন দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে এরকম আলাদা একটা স্লাইড এড করে দেই। সো এরকম অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। যেমন কেপিআই অনেকে চায়, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আমি কিভাবে মনিটর করব আমার ক্যাম্পেইনস গুলাকে। সো এগুলা অনেক কম্পিটিশনে চায়, আবার অনেক কম্পিটিশনে চায় না। বাট কমপ্লিটলি আপ টু দ্য টিম তারা কোন স্লাইডস রাখবে, কতটা ডিপে যাবে, দ্যাটস কমপ্লিটলি আপ টু দ্য টিম। টিমের উপরে ডিপেন্ড করতেছে। হুম। আচ্ছা, আরেকটা জিনিস যেমন দেখা যাচ্ছে খুবই কমন একটা মিস্টেক করি আমরা যে সিচুয়েশন দিছে, সিচুয়েশন তো আসলে এখানে বলা হয়েছে যে সিচুয়েশন এনালাইসিস করতে। তো এই ব্যাপারটা হচ্ছে যে এনালাইজ করা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কেস থেকে ইনফরমেশন তুলে বসায় একটা সিচুয়েশন এনালাইসিস কোভাবে মানে কোনোভাবে দিয়ে দেই। কিন্তু প্রত্যেকটা কম্পিটিশনে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ১০ মার্ক ইউজুয়ালি থাকে সিচুয়েশন এনালাইসিসে। তো এই পার্টে আসলে কিভাবে আমরা প্রপারলি একটা সিচুয়েশন এনালাইসিস বিল্ড করতে পারি আরকি? গুড কোয়েশ্চেন। সো আমি যেটা করি মানে মোস্ট অফ দ্যা টিমস যেটা করে আরকি সেটা আগে বলি। যে ইন্ডাস্ট্রি রিলেটেড ডেটা দিয়ে দেয় সবার আগে। যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটার সাইজ হচ্ছে এত, সিএজিআর এত বা ইন্ডাস্ট্রি রিলেটেড ডেটা দিয়ে দেয়। বাট ফার্স্ট এই তুমি যখন একেবারে এত বড় ডেটা দিয়ে ওভারওয়েলম করে ফেলতেছো জাজদেরকে, ওটা একটা মানে নট অলওয়েজ যে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতেছে, বাট সবচেয়ে বেটার হলো যে একটা স্টোরি ক্রিয়েট করো। স্টোরিটা ক্রিয়েট করা যাইতে পারে এরকমভাবে যে সাপোজ তোমার আইসক্রিম সেক্টর নিয়ে কথা বলতেছে। আইসক্রিম ইন্ডাস্ট্রি নিয়ে। যেমন কয়েকদিন আগে একটা কেস সলভ করলাম পোলার আইসক্রিমের। সো তুমি স্টোরিটা এভাবে বিল্ড করতে পারো যে বাংলাদেশে আইসক্রিমের জার্নিটা কিভাবে স্টার্ট হইছে? বাংলাদেশে কি ফার্স্ট এই তোমার হচ্ছে কোন আইসক্রিম দিয়ে শুরু হইছে নাকি আগেই ডিফারেন্ট টাইপের আইসক্রিম ছিল? গ্রাম পর্যায় থেকে একেবারে শুরুর দিকে এরকম ছিল হিস্টরিটা। দেন এখন কি পাওয়া যায়? দেন এভলিউশন আছে এখন তোমার মানে ইভলভ হইছে কিভাবে? যেমন এখন অনেক আইসক্রিম পার্লারস ক্রিয়েট হইছে। হুম। সো অনেক টাইপের এখন মানে এই স্টোরিটা আরকি তুমি ক্রিয়েট করবা। এটা হচ্ছে একটা স্টোরি। আরেকটা স্টোরি হতে পারে তুমি ডিফারেন্ট টাইপের পার্সোনা ক্রিয়েট করতে পারো। যে প্রবাবলি আমি যদি তোমার কথা বলি যে আফিফ চিন্তা করতেছে এরকম, আমি একটা স্পেসিফিক জিনিস কিনতে যাব। সো আমি এই জিনিসটা কেনার সময় আমি কি চিন্তা করি? যেমন আমি পানি কিনতে যাবো, একেবারে বেসিক কথা যদি বলি। পানি কেনার সময় আমি কি চিন্তা করি? আমি কিন্তু খুব চিন্তা করি না। না। বাট একটা পানি ব্র্যান্ড, হুম, সে কিন্তু তোমার যে পারচেজ ডিসিশন প্রসেস হুম, সেটার উপর বেস করে বেসিক্যালি তাদের যে স্ট্র্যাটেজিস আছে বা মার্কেটিং আছে সেগুলো আরকি ক্রিয়েট করবে। এখন তুমি যখন পানি কিনতে যাবা, ফ্রিজে তো সব টাইপের পানি আছে। তুমি তো বলবা না যে এই পানিটা দেন। হুম। এখন এগুলা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি স্টোরিটা কিভাবে ক্রিয়েট করবে। যে একটা পারসন কিভাবে চিন্তা করতেছে। সো ওই চিন্তার উপর বেস করে তুমি সলিউশনটা ক্রিয়েট করবা যে বা টার্গেট গ্রুপটা ক্রিয়েট করবা যে এই টার্গেট গ্রুপের পেইন পয়েন্ট হচ্ছে এগুলা হুম। বা এই টার্গেট গ্রুপের পেইন পয়েন্ট এগুলা। সো তুমি স্পেসিফিক্যালি সেগুলাকে সলভ করবা। এমন না যে জাস্ট তুমি একটা সলিউশন দাঁড়া করায় দিলা, একটা ক্রিয়েটিভ আইডিয়া সেট করে দিলা যে না, আমার মাথায় এরকম আসতেছে এই জিনিসটাকে এরকম করা যায়। বাট অ্যাকচুয়ালি ওই ক্যাম্পেইন থেকে কারো কোনো কাজে দিতেছে না। তোমার কাস্টমার অ্যাকুইজিশন হইতেছে না। সো ওই ক্যাম্পেইনে আসলে কিন্তু লাভ নাই। সো পুরাটা ডিপেন্ড করে তুমি স্টার্টিং এ যে স্টোরিটা ক্রিয়েট করতেছো। স্টার্টিং এ যে স্টোরিটা ক্রিয়েট করবা সেটার উপর বেস করে তোমার এন্টায়ার সলিউশনটা দাঁড়া হবে আরকি। দাঁড় করানো যাবে। আচ্ছা, তো স্টোরিটা অনেকটা কম্পেলিং করা লাগবে আরকি। তো এখানে আমি যদি আবার টার্গেট গ্রুপেই আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে ধরেন অনেকে টার্গেট গ্রুপ দেয় বা অনেকে বায়ার পার্সোনা দেয়। মানে এখানে কি কোনো ফিক্সড রুল আছে যে মানে এটাই দেয়া লাগবে বা ২ টা কি দেয়া যাইতে পারে কিনা? এখানে আপনার কি মতামত? আচ্ছা, এটাও অ্যাকচুয়ালি কমপ্লিটলি আপ টু দ্য টিম। বাট অ্যাকচুয়ালি তোমার টার্গেট গ্রুপ বায়ার পার্সোনা দিয়ে দেখানোটাই বেটার। তাহলে জাজরা ভিজুয়ালাইজ করতে পারে যে সাপোজ তোমার প্রাইমারি সেকেন্ডারি তুমি টার্গেট গ্রুপ আরকি ডিভাইড করলা। তো প্রাইমারি টার্গেট গ্রুপ কারা? জাস্ট তুমি যদি বলে দাও যে হ্যাঁ, এজ গ্রুপ এত থেকে এত। হুম। জাজরা হয়তোবা একটা আইডিয়া পাবে বাট অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করতে পারবে না। বাট তুমি যদি বলে দাও যে আমার টার্গেট গ্রুপ হচ্ছে এত থেকে এত, দেন একটা পার্সোনা দিয়ে দিছো। হুম, যে আফিফ ইস এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে এই পেইন পয়েন্টস গুলা ফেস করে। সো জাজরা তখন ভিজুয়ালাইজ করতে পারবে। ভিজুয়ালাইজ। দেন আরো কিছু ফ্যাক্টরস আছে যেমন মোটিভেশনস, তাদের লাইফস্টাইল, তাদের পেইন পয়েন্টস, দেন সোশিও ইকোনমিক ক্লাস, দেন জিওগ্রাফিক লোকেশন এগুলা আরো অনেক কিছু ম্যাটার করে। সো আমি বিলিভ করি যতটা ডিটেইলস এ যাওয়া যায় ততটা ভালো। ততটা ভালো। আচ্ছা। এখন ধরেন মানে প্রত্যেকটা
কম্পিটিশনেই দেখা যাচ্ছে আমাদের যে কেসগুলা থাকে ওইখানে আমাদের কম্পিটিটর অ্যানালিসিস করা লাগে। তো কোন অ্যাসপেক্ট বা কোন ফ্যাক্টর বিবেচনায় আসলে আমরা এই অ্যানালিসিসটা করব? ধরেন কম্পেয়ারটা কিসের বেসিসে হবে? আচ্ছা, কম্প্যারিজনটা হবে তোমার স্পেসিফিক্যালি যেই ফিচার্স গুলার কথা বলছে। এখন ফিচার্স হতে পারে বা প্রোডাক্টস হতে পারে। এখন একটা কোম্পানির অনেক টাইপের প্রোডাক্টস আছে। যেমন ধরে নিলাম আম Unilever। হুম, Unilever এর এখন তোমার ডিফারেন্ট টাইপস এর প্রোডাক্টস আছে। বাট তোমার স্পেসিফিক প্রোডাক্ট যেটা, হুম, সেইটার উপর ডিপেন্ড করে তোমার কম্পিটিটরস গুলাকে বেসিক্যালি আইডেন্টিফাই করবা। এখন এখানে কয়েকটা ফ্যাক্টরস থাকে। যেমন তুমি একটা হয়তোবা লোকাল ব্র্যান্ড বা মাস মার্কেট ব্র্যান্ড, তোমার কম্পিটিটর ধরতেছো তুমি একটা প্রিমিয়াম ব্র্যান্ডকে, তখন সেটা হবে না। প্রপার মানে কম্পিটিটর অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা হবে না। হবে না। সো তুমি যেটা করতে পারো, ডিরেক্ট কম্পিটিটর অ্যান্ড ইনডিরেক্ট কম্পিটিটর এভাবে ডিভাইড করতে পারো। হুম, তাহলে ইনডিরেক্ট কম্পিটিটর গুলাকে তুমি হচ্ছে তোমার প্রিমিয়াম ব্র্যান্ড যেগুলো আছে সেগুলাকে তোমার সেট করতে পারো। বাট করতে পারি। ডিরেক্ট যারা, সেগুলাকে স্পেসিফিক্যালি লোকাল ব্র্যান্ড গুলাকেই সিলেক্ট করবা। এখন এখানে ফ্যাক্টরস কোনগুলা? যেমন কয়েকটা ফ্যাক্টর থাকবে যে প্রাইস, হুম, প্রাইস রেঞ্জ কিরকম? তুমি যে প্রোডাক্টস গুলাকে সেল করতেছো বা কেসে যেগুলার কথা বলা আছে। এখন কম্পিটিটরস গুলা ওই সিমিলার প্রোডাক্টস গুলা কত প্রাইসে সেল করতেছে? তাদের ইউএসপি কি? তোমার ডিফারেন্ট ইউএসপি, তাদের ডিফারেন্ট ইউএসপি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কেমন? যে মানুষ কেমন চেনে এই ব্র্যান্ডকে? এখন তুমি দেখতেছো যে তোমার কম্পিটিটরস অনেকগুলা। সাপোজ ১০-১২ টার মতো কম্পিটিটর আছে। তোমার কিন্তু সব দেওয়ার দরকার নেই। তুমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস একেবারে হাই যেগুলা অথবা মডারেট যেগুলা বা অ্যাকচুয়ালি মানুষ চেনে, সেগুলাকে রাখবা। বাট যেগুলার নাম কখনো শোনেইনি বাট তুমি আইডেন্টিফাই করছো, সেগুলাকে এতগুলাকে রাখার আসলে দরকার নাই। হুম। যেমন এখানে আবার অনেক ক্ষেত্রে আমরা একটা কম্পিটিশন করছিলাম যে সেখানে হচ্ছে মানে চকোলেটের কম্পিটিটর হিসেবে ইনডিরেক্টলি আমরা বিস্কিটকেও দেখাইছিলাম। এই পার্টটাও কি এড করা যায় কিনা? হুম, আম কিছু একটা। চকলেট চকলেটের কম্পিটিটর হিসেবে বিস্কিটকে এড না করাই বেটার। আচ্ছা, কারণ চকলেট মানুষ যেই পারপাজে কেনে, বিস্কিট আসলে সেই পারপাজে কেনে না। জানি না। এখন সাপোজ তোমাকে বলে দিছে যে মানুষ সাপোজ তোমাকে বলে দিছে যে একটা চিপসের ব্র্যান্ড। একটা চিপসের ব্র্যান্ডের কম্প্যারিজন এখন অনেক কিছুই হতে পারে। তুমি ভাবতেছো যে হ্যাঁ, চিপস তো একটা স্ন্যাক, ওয়ান কাইন্ড অফ হুম, স্ন্যাক। সো মানুষ তো স্ন্যাকস হিসেবে বিস্কিটও খায়, হ্যাঁ, দেন আরো অনেক জিনিস খায়। বাট এগুলা তোমার কম্প্যারিজন হওয়া উচিত না। হওয়া উচিত। আই বিলিভ কেসের রেলেভেন্সিটা মেইনটেইন করতে হবে। মেইনটেইন করতে হবে। কেসে স্পেসিফিক্যালি চিপসের কথা বলা আছে, সো তুমি চিপসেই স্পেসিফিক্যালি ফোকাস থাকবা। এরকম অনেকগুলা টিমকে করতে দেখছি। যেরকম হচ্ছে সলিউশন বলা হইছে যে তুমি মার্কেটিং করো একটা স্পেসিফিক প্রোডাক্টে। বাট ওরা দেখা গেছে যে নতুন প্রোডাক্ট লঞ্চ করে ফেলছে। দেন ওগুলার আবার মার্কেটিং করতেছে। সো এগুলা কিন্তু অ্যাকচুয়ালি কেসে বলা হয়নি। সো কেসে যতটুকু বলা হইছে অ্যাকচুয়ালি ততটুকুতেই থাকো। বাইরে না যাওয়াটাই বেটার। আচ্ছা। তাহলে ভাইয়া এখন আমি আসি যে প্রবলেম আইডেন্টিফিকেশন এ। এটাই আমার মনে হয় যে ওয়ান অফ দি মোস্ট ইম্পোর্টেন্ট পার্টস একটা সলিউশনের। তাহলে এখানে যদি আমি আসি যে এখানে অনেকগুলো প্রবলেম আমরা আইডেন্টিফাই করতেছি অ্যান্ড এখানে সিম্পটমস থাকে। তো সিম্পটমস অ্যান্ড প্রবলেমের মধ্যে কিন্তু মানে আইডেন্টিফাই করতে অনেকে দেখা যাচ্ছে একটু মিক্স আপ করে ফেলে। তো এই পার্টটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে সিম্পটমস বা প্রবলেমস এই ২ টাই কি আমি স্লাইডে এড করব? আর যদি প্রবলেম থাকে যে অনেকগুলা, সবগুলাই কি আমি দিব কিনা যে প্রবলেম আইডেন্টিফাই করতেছি, প্রবলেম আইডেন্টিফিকেশন এর ব্রেকডাউন এ আমি হচ্ছে সবগুলা প্রবলেম দিলাম। এরকম হওয়া উচিত কিনা? এখানে আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ এটা খুবই কমন এক্সাম্পল অনেকেই দেয়। সাপোজ তোমার জ্বর আসছে, একটা সিম্পটম। তোমার জয়েন্ট পেইন হইতেছে, অ্যানাদার সিম্পটম। তোমার বমি হচ্ছে, অ্যানাদার সিম্পটম। দেন হচ্ছে তোমার হয়তোবা চোখ হলুদ হয়ে গেছে। দেন আরো এরকম মানে আরো অনেক সিম্পটমস থাকতে পারে। সো সবগুলা সিম্পটমস তোমার এনালাইজ করে কোর ইস্যুটা আইডেন্টিফাই করতে হবে। কোর ইস্যু উড বি যে হ্যাঁ, তোমার ডেঙ্গু হইছে। দ্যাট ইস ইউর কোর ইস্যু। বাট অনেকে যেটা করে তোমার কেসে অনেকগুলা প্রবলেমস দেখতেছে, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পটমস, নট দ্য কোর ইস্যু। যেমন আমি একটা এক্সাম্পল দেই। একটা HR কেস কম্পিটিশন সলভ করছিলাম। সেখানে বলা হইছে যে এমপ্লয়িজরা হচ্ছে অনেক জবে অনেক প্রেশারাইজড ফিল করতেছে। তাদের কাজের প্রেশার অনেক বেশি। দ্যাটস ওয়ান সিম্পটম। জব থেকে হইতেছে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস দেওয়া হয় না। তারা হচ্ছে বাসে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে। তারা হচ্ছে আম টায়ার্ড হয়ে যায়। দ্যাটস অ্যানাদার সিম্পটম। আরেকটা সিম্পটম হচ্ছে তোমার কালচার ভালো না। যে তোমার হচ্ছে তুমি ওয়ার্ক প্লেসে গেছো, মানুষজন জাস্ট কাজ করেই চলে যায়। অ্যাকচুয়ালি মজা করে না বা গল্প করে না। দ্যাটস অ্যানাদার সিম্পটম। সো সবগুলা সিম্পটমস তুমি কোর ইস্যুটা আনতে পারবা যে সেই কোম্পানির তোমার ওয়েলনেস প্রোগ্রাম তেমন ভালো না। সো আচ্ছা। সলিউশনটা হবে তোমার ওয়েলনেস প্রোগ্রামস কিভাবে ডেভেলপ করবা। যে তোমার ফিজিক্যাল ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস, সোশ্যাল ওয়েলনেস সবকিছুর উপর বেস করে। সেম ওয়েতে মার্কেটিং এর ক্ষেত্রে।
বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে। হুম। এরকম অনেকগুলো প্রবলেমস দেখবা কেসে, বাট সেগুলো অ্যাকচুয়াল প্রবলেমস না। সেগুলো সিম্পটমস। সেই সিম্পটমস গুলো একটা প্রবলেমের দিকে লিড করবে। বাট মেক সিউর সে কোর ইস্যুটা যেন খুব শর্টলি তুমি ডেসক্রাইব করতে পারো। ইন 4 to 5 ওয়ার্ডস। হ্যাঁ, এখন দেখা যায় যে কোর ইস্যুটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ক্লাটার করে ফেলি। দেখা যাচ্ছে এতগুলা প্রবলেম এন্ড আমি একটা কিছু মানে সিঙ্গেল ড্র করতে পারতেছি না। এই প্রবলেমটাতে ইউজুয়ালি পড়ি আরকি। তো এটা আমি কিভাবে ফিক্স করব যে কোর ইস্যুটা অ্যাকচুয়ালি শর্ট একটা টার্ম মানে একটা ফ্রেজে বা খুবই শর্টলি আমি প্রেজেন্ট করতে পারতেছি। মানে সবগুলা প্রবলেম নিয়ে মিক্স করে ফেলতেছি না। হুম, আচ্ছা। সো এখানে একটা এক্সাম্পল দেই। সাপোজ তোমার কেসে বলা হইছে যে একটা স্পেসিফিক কোম্পানি তাদের সেলস খুবই ড্রপ করছে। আচ্ছা। একটা টাইমে ভালো ছিল, এখন ড্রপ করছে। হুম, এখন আর তেমন একটা সেল করতে পারতেছে না। সো ওইটা রিলেটেড অনেক প্রবলেমস দেওয়া আছে। দেন আবার আরেকটা জায়গায় বলা আছে যে কাস্টমার্সরা অন্যান্য ব্র্যান্ডস বেশি কিনতেছে। ব্র্যান্ডস থেকে এই ব্র্যান্ডস এর এই প্রোডাক্ট বা এই কোম্পানির এই প্রোডাক্ট এগুলা কিনতেছে। এখন কাস্টমারের এন্ডেও অনেক প্রবলেমস থাকে। সো তুমি যেটা করবা এই ক্ষেত্রে কোম্পানির জন্য স্পেসিফিক কয়েকটা প্রবলেমস আইডেন্টিফাই করবা যেগুলো হচ্ছে সিম্পটমস। কাস্টমারের জন্য কয়েকটা সিম্পটমস আইডেন্টিফাই করবা। আচ্ছা। অ্যান্ড সবগুলা থেকে মানে ২ টা সাইড থেকে একটা সলিউশন বলতেছি, একটা কোর ইস্যু আনবা। সেটা হতে পারে যে এক্সাম্পলটা দিলাম। এরা সেল করতে পারতেছে না, এরা অন্যান্য ব্র্যান্ড কিনতেছে। চিন্তাছি। তার কারণ কি? ব্র্যান্ড রেলেভেন্সি কম কাস্টমারদের কাছে। তারা অ্যাকচুয়ালি হয়তোবা মানে কোম্পানিগুলা যাদেরকে টার্গেট করে করতে চাইতেছে, বাট হুম। তারা অ্যাকচুয়ালি যেই পেইন পয়েন্টস, তাদের স্পেসিফিক যেই পেইন পয়েন্টস বা তাদের স্পেসিফিক যে মোটিভেশন এই প্রোডাক্টটা কেনার জন্য, সেগুলাকে স্পেসিফিক্যালি ক্যাটার করতে পারতেছে না। সো এখানে ব্র্যান্ড রেলেভেন্সিটা কম এই কাস্টমারসদের মাইন্ডে। সো দ্যাট উড বি ইওর কোর ইস্যু। আচ্ছা ভাই, এখন যদি আমি একটু সলিউশনের পার্টে আসি, ধরেন আমাদের অল্টারনেটিভ ড্র করা লাগে। তো ইউজুয়ালি তো মানে কেসে বলাই থাকে যে কি, কি অল্টারনেটিভস। কিন্তু মাঝে, মাঝেই দেখা যাচ্ছে যে অল্টারনেটিভস দেয়া থাকে না। তখন আমরা কিভাবে আসলে অল্টারনেটিভসটা ড্র করতে পারি? আর কোন বেসিসে আসলে কম্প্যারিজন করে আমরা বাকি ২ টা অল্টারনেটিভস বাদ দিতে পারি? ওকে। এখন ফার্স্ট অফ অল নরমাল কেস কম্পিটিশনস গুলা যেগুলা দেখি, খুবই ইজি ওয়েতে খুবই মানে একেবারে ক্লিয়ার ওয়েতে তোমার হচ্ছে টাস্ক গুলা স্পেসিফিক্যালি বলা থাকে। এটাকে বলা থাকে। যে টাস্ক 1, 2, 3, 4। হুম, এখন একেবারে বিগিনার যারা তাদের জন্য অ্যাডভাইস থাকবে যে এই টাস্ক যেগুলো আছে হুম। সেগুলাকেই তুমি টার্গেট করে তোমার সলিউশনটা বানাও। সলিউশনটা বলা। বাট অ্যাডভান্স লেভেলে যখন যাবা তখন অ্যাকচুয়ালি অল্টারনেটিভ সলিউশন আসে অনেক টাইপের। যেমন এরকম হয়তোবা স্পেসিফিক্যালি বলে দিছে কেসে যে একটা স্পেসিফিক ব্র্যান্ডের সেলস স্পেসিফিক্যালি হয় হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলে। মানে তাদের অ্যাকচুয়ালি ডিজিটালি তেমন একটা মার্কেটিং করে লাভ হয় না। সো তুমি অল্টারনেটিভ সলিউশন এভাবে করবা যে আমি সোশ্যাল মিডিয়ায় কেমন মার্কেটিং করব বা তোমার গেরিলা মার্কেটিং কেমন করব বা হচ্ছে আমার ক্যাম্পাস বেসড অ্যাক্টিভেশন করব কিনা। সো এরকম অনেকগুলো অল্টারনেটিভস রাখতে পারো। নাম্বার 1 রাখতে পারো যে হ্যাঁ, গ্রাউন্ড লেভেলের মার্কেটিং। নাম্বার 2 রাখতে পারো যে ডিজিটাল ক্যাম্পেইনস। নাম্বার 3 এরকম মানে অনেকগুলো অল্টারনেটিভস রাখতে পারো। দেন ওগুলার উপর বেস করে যেহেতু তোমার কেসে বলেই দিছে বা হয়তোবা কেসে বলা থাকবে না। তুমি কোম্পানিটা নিয়ে এনালাইসিস করবা। অনলাইন এনালাইসিস করবা যে এই কোম্পানি থেকে মানুষ যখন প্রোডাক্ট কেনে, হুম, সো কি দেখে কেনে? তারা কি অনলাইনে পোস্ট দেখে কেনে? নাকি জাস্ট দোকানে গিয়ে আমি দেখলাম, আমি মানে ইম্পালস পারচেজ যেটা আমি একটা স্পেসিফিক্যালি তোমার হচ্ছে একটা সুপার শপে ঢুকছি, আমি জাস্ট দেখলাম একটা স্পেসিফিক প্রোডাক্ট। আমার মাইন্ডে নিডটা ক্রিয়েট হলো। আচ্ছা আমার তো এটাও দরকার। আমার বাসায় তো এটা নাই। সো আমি জাস্ট ওটা কিনে ফেললাম। সো তুমি আইডেন্টিফাই করবা কোন কোম্পানির প্রোডাক্ট মানুষ কি চিন্তা করে কেনে। একটু চিন্তা কর। সেটার উপর বেস করে অল্টারনেটিভ রিলেশন ক্রিয়েট করবা। দেন আরেকটা জিনিস আসতে পারে যেমন রিসেন্টলি একটা কম্পিটিশন করছিলাম, ব্র্যান্ডিং কম্পিটিশন। সো এখন ব্র্যান্ডিং কম্পিটিশনে অনেকগুলো ফ্যাক্টরস থাকে। তোমার ব্র্যান্ডিং এর উপর ফোকাস থাকতে পারে, মার্কেটিং এ ফোকাস থাকতে পারে, আরো অনেকগুলো স্পেসিফিক ফ্যাক্টরস থাকে। সো একটা স্পেসিফিক ব্র্যান্ড ছিল। কেসটা ছিল পিআর ক্রাইসিস রিলেটেড। আচ্ছা। এখন পিআর ক্রাইসিস তো আমরা সবাই বুঝি। এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিলেটেড তেমন একটা মানে প্রোডাক্টে কোনো একটা সমস্যা বা এরকম কোনো একটা স্পেসিফিক জিনিস এগুলার উপরে ফোকাস আসলে খুব একটা থাকে না। হুম, সো তুমি অল্টারনেটিভস এভাবে ড্র করতে পারো যে ফার্স্ট জিনিস আমি দেখতেছি যে আমার প্যাকেজিং এ কোনো প্রবলেম আছে নাকি। হুম, বাট আমি দেখতেছি যে না, প্যাকেজিং এর সাথে আমার কোনো সম্পর্ক নাই এয়ার ক্রাইসিস এ। বাট এরকম যদি থাকে যে প্যাকেজিং এ কিছু একটা লেখা আছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার কনজিউমার্সরা ট্রিগার্ড হইতেছে যে না, এই স্পেসিফিক জিনিসটা লেখা আছে, সো আমার এই জিনিসটা সরায় দিতে হবে। তখন তুমি প্যাকেজিং চেঞ্জ করবা। সো অল্টারনেটিভ ভ্যালুয়েশন এভাবে করবা যে আচ্ছা প্যাকেজিং এই সমস্যা আছে নাকি? তো আমি দেখলাম না, কোনো সমস্যা নাই। চেঞ্জ করব না। দেন কামস প্রোডাক্টের ফ্লেভারস। দেখতে হবে যে কারেন্ট যে ফ্লেভারস গুলো আছে সেগুলোর সেলস কিরকম? সেলস নিয়ে কোম্পানি স্যাটিসফাইড কিনা? যদি দেখা যায় যে না, সেলস নিয়ে স্যাটিসফাইড না,
দেন আসবে আমি নতুন ফ্লেভারস লঞ্চ করব। সো এরকম অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি মানে কোন কোম্পানি বা কেসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তুমি অল্টারনেটিভস গুলা ড্র করতে হবে। কয়েকদিন আগেও ভাই এরকম হয়েছে যে আমি নিজেও কেস কম্পিটিশন ছেড়ে দিতে চাইছি যে কোনো প্রোগ্রেস দেখতে পারতেছি না, জিততে পারতেছি না, এরকম লাগতেছে যে আসলে আমার মানে আমাকে দিয়ে হবে না আর কি, এরকম কিছু একটা। তো এরকম আপনারা তো ধরেন কোন একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, মানে টাফেস্ট একটা পিরিয়ড যেখান থেকে আপনি আসলে কিছু দেখতে পারতেছিলেন না। তো ওই টাইমে আপনি আসলে নিজেকে কিভাবে মোটিভেট করলেন এন্ড ফাইনালি কিভাবে নিজেকে আবার গ্রো করলেন? আচ্ছা, ফার্স্ট ইয়ারে যখন আমি কম্পিটিশন স্টার্ট করছিলাম, তখন এমন ছিল যে হ্যাঁ, রাউন্ড 1 এ বাদ পড়ে যাইতেছি। অথবা হয়তোবা রাউন্ড 2 তে যাইতেছি সেমিফাইনালে, বাট ফাইনালে যাইতে পারতেছি না। দেন ফার্স্ট সেমিস্টারে একেবারে লাস্টে আমার একটা কম্পিটিশন ছিল যেটা হইতেছে চিটাগাং যেতে হইছিল আচ্ছা। চুয়েটে। তো সো ফার এখন পর্যন্ত ওটা আমাদের বেস্ট কম্পিটিশন এক্সপেরিয়েন্স। মানে ওই টাইমে যে পরিমাণ হার্ড ওয়ার্ক করছি বা যে পরিমাণ মজা পাইছি, এখন পর্যন্ত আমরা সেই পরিমাণ পাইনি। ফার্স্ট টাইম একটা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যাইতেছি ফর আ বিজনেস কম্পিটিশন। বাট ফাইনালে গিয়ে আমরা হেরে গেছি। আবার সেটা ছিল আমাদের সেমিস্টার ফাইনালের মাঝখানে। সো আমরা আটকাই গেছিলাম। আমরা ভাবছিলাম যে না, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার একটা কম্পিটিশন জিততেছি ইনশাল্লাহ। এটা অ্যাকচুয়ালি হলো না। স্টিল ছাড়িনি, তখনও ছাড়িনি। বাট ফার্স্ট ইয়ারেই আরো কয়েকটা কম্পিটিশন করছি। ওগুলাও ১ টা ২ টা হারছি। বাট দেন ফার্স্ট ইয়ারেই মানে ধুমধাম করে ২ টা কম্পিটিশন জিতে গেছি। পরপর ২ টা কম্পিটিশন ছিল। একটা ডিইউ এর কম্পিটিশন ছিল, আরেকটা ছিল হচ্ছে আইএসসি এর কম্পিটিশন। আচ্ছা। তো গ্রেট। ওটার আবার হচ্ছে রিজিওনাল রাউন্ড ছিল, দেন গ্লোবাল রাউন্ড ছিল। হ্যাঁ। সো মানে যারা হচ্ছে 100% স্কলারশিপ পায় তাদেরকে আরকি রিজিওনাল গ্লোবালে পাঠায় আরকি। তো ওটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স ছিল। বাট যেহেতু গ্লোবাল রাউন্ড অনেক কাজ করতে হইছে। অনেক ইন ডেপথ নলেজ গ্যাদার করতে হইছে। দেন সলিউশন এ অনেক ডিটেইলস এ যাইতে হইছে। সো আমরা অনেক বেশি ওভারওয়েলমড হয়ে গেছিলাম। একটা বার্ন আউট চলে আসছিল। সো ওই টাইমে ভাবছিলাম যে না, কম্পিটিশনস আর করব না। আমার টিমমেটরা কন্টিনিউ করছিল। ১ জন ২ জন কন্টিনিউ করছিল। বাট আমি ছেড়ে দিছিলাম। আমি মোটামুটি ৬-৭ মাসের মতো একটা গ্যাপে গেছিলাম। একটা গ্যাপ নিছিলাম। দেন আবার স্টার্ট করছি। ওই টাইমে আবার অনেক চিন্তা আসছিল। সবার চিন্তা আসতে পারে যে না, কম্পিটিশনস করব না। আবার কর্পোরেটেও যাব না। কর্পোরেট আমার জন্য না, আমি ফ্যাকাল্টি হয়ে যাই। আবার অনেকের চিন্তা আসতে পারে যে না, বিসিএস দিয়ে দিই। সো এরকম অনেক থটস থাকতে পারে। রিলেট করতে পারবো। বাট মানে ওইটা অ্যাকচুয়ালি সবার লাইফে দরকার। কারণ নিজেকে যখন ওই কোয়েশ্চেনটা করবা তখন অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবা যে না, আমার জন্য কোনটা বেটার। বাট দেন আবার যখন কম্পিটিশনে ব্যাক করছি, ১ টা ২ টা কম্পিটিশন করছি। এরপর থেকে আসলে মানে যেহেতু একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে মাইন্ডে, সলিউশন আমাদের কিভাবে দাঁড় করাতে হবে। এরপরে আসলে মানে তেমন একটা হারিনি। হয়তোবা ১ টা ২ টা হারছি, বাট এরপর সবগুলা জিততে আছি এরকম। তো এরপরে অ্যাকচুয়ালি যখন দেখবা যে না, তুমি জিততেছো, তখন ওই বেসিক্যালি কম্পিটিশনস এর মজাটা পাবা। আর আমি যেটা বলি যে কম্পিটিশনস তখনই তুমি মজা পাবা যখন তুমি ওই প্রাইজ মানি বা তোমার অন্যান্য যেসব ফ্যাক্টরস থাকে হুম, সেগুলাকে তুমি বাদ দিয়ে অ্যাকচুয়ালি একটু কম্পিটিশন থেকে কি শিখতেছো? হুম, যে একটা স্পেসিফিক কোম্পানির কেস যেটা হয়তোবা আগে কখনো তুমি সলভ হুম। করেনি, এই টাইপের কোম্পানি। সো এই নতুন জিনিসগুলো যখন তুমি শিখতেছো, বিভিন্ন জায়গায় যাইতেছো সার্ভে করার জন্য বা একটা ইন্ডাস্ট্রি এক্সপার্ট এর সাথে বসতেছো। সো এগুলো অ্যাকচুয়ালি তোমাকে ওই মজাটা দিবে কম্পিটিশনস এর। সো আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটায় বেসিক্যালি এনজয়মেন্টটা পাইছি। সো এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি। আচ্ছা, গ্রেট, গ্রেট। এখন ভাইয়া ধরেন মানে এমন হয় না যে ব্র্যান্ড গুলো তো নিজেদেরকে প্রমোট করার জন্যই মূলত এই যে কম্পিটিশন গুলা স্পন্সর করতেছে। তারপরে দেখা যাচ্ছে অনেক বড়, বড় ব্র্যান্ডের নিজেরই কম্পিটিশনস আছে। আর কিছু, কিছু ব্র্যান্ড হচ্ছে রেগুলার বেসিসেই মোটামুটি কম্পিটিশন স্পন্সর করে। এখন ভাই ধরেন আমি আমার এই পডকাস্টটাকে প্রমোট করতে চাই। তাহলে আমার আসলে কিরকম বিজনেস কম্পিটিশন লঞ্চ করা উচিত? আচ্ছা, পডকাস্ট যদি পডকাস্টকে প্রমোট করার জন্য বেসিক্যালি মার্কেটিং কম্পিটিশনই লঞ্চ করা উচিত। করা লাগবে। আচ্ছা। বাট স্ট্র্যাটেজি কম্পিটিশনও লঞ্চ করা যাইতে পারে যে আমার হচ্ছে হয়তোবা এরকম থাকতে পারে যে টিম স্ট্রাকচার রিলেটেড হয়তোবা এইচআর এর দিকেও নেওয়া যাইতে পারে। বাট মোস্টলি মানে সবচেয়ে রেলেভেন্ট হচ্ছে মার্কেটিং কম্পিটিশন। আচ্ছা। কারণ এখানে তোমার মোস্ট মানে সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা সেটা হইতেছে তোমাদের ভিউজ। ভিউজ গ্রো করা। সো হ্যাঁ, এখন এরকম টাইপের মানে কেসেস লঞ্চ করা যাইতে পারে যে হ্যাঁ, আমি হচ্ছে রিসেন্টলি এই টাইপের টপিকস এ হচ্ছে আম আমি পডকাস্ট লঞ্চ করছি, বাট আমার ভিউজ তেমন একটা আসতেছে না। সো এমন অনেক ফ্যাক্টরস থাকে যে কোন জায়গায় আমি ফোকাস দিতেছি না। হয়তোবা তোমার টপিক খুবই টপ নচ। বাট অ্যাকচুয়ালি তুমি রিচ করতে পারতেছ না ওই স্পেসিফিক টার্গেট অডিয়েন্স এর কাছে। হয়তোবা তোমার টাইটেল গুলা স্পেসিফিক্যালি তোমার প্রপার টাইটেল গুলা ক্রিয়েট করা হইতেছে না। অথবা এখানে তোমার ব্র্যান্ডিং এর ব্যাপার আসতে পারে। যে হয়তোবা তোমার থাম্বনেইলস গুলা ভালো ডিজাইন করা হইতেছে না। অথবা তোমার নেমটাই হয়তোবা
মানে খুব টাফ টাফ একটা নেম দিছো যেটা হয়তোবা তোমার টার্গেট অডিয়েন্স মানে থাকে না যে তার মাইন্ডে সবসময় এই নামটা থাকবে না। জানবেন। তার এই নামটা রিকল করার জন্যই খুব চিন্তা করতে হবে যে আচ্ছা একটা পডকাস্ট দেখছিলাম, নামটা কি যেন? আমার চ্যানেলের নামটাই মনে আসতেছে মনে না। আসতেছে না। সো মানে এরকম অনেক টাইপের কেস লঞ্চ করা যাইতে পারে। এখন হ্যাঁ, মোস্ট রিলেভেন্ট হবে যে মার্কেটিং কম্পিটিশন আরকি। মার্কেটিং কম্পিটিশনস। এমনিতে ভাইয়া কোন কম্পিটিশনস গুলা হচ্ছে সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস আরকি? আচ্ছা কারেন্টলি তোমার ডিফারেন্ট টাইপস এর কম্পিটিশনস আছে। অ্যাকচুয়ালি এরকম না যে জাস্ট মার্কেটিং ফোকাসড অথবা ব্র্যান্ডিং ফোকাস যেমন আইডিয়েশন ফোকাসড একটা কম্পিটিশন আছে ব্যাটল অফ মাইন্ডস। এটা কারেন্টলি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কম্পিটিশনস। দেন ইউনিলিভারের বিজ মাস্টার্স আছে, এইচএসবিসি কেস কম্পিটিশন আছে, ম্যারিকোর ওভার দ্য ওয়াল আছে। কারেন্টলি এগুলাই সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস অ্যান্ড যদি ক্লাব বেসড বলি, কয়েকটা নাম বলতে হবে যেমন হচ্ছে এনএসইউ ইএস এর হচ্ছে অ্যাডমেকার বাংলাদেশ, দেন মাস্টার্স অফ আইডিয়েশন, এরপরে এনএসইউ ইয়াং ইকোনমিক্স ফোরামের একটা আছে ইকন প্রডিজি, দেন আম বিউপির কয়েকটা যদি কম্পিটিশন বলি, বিউপির একটা কম্পিটিশন আছে কর্পোরেটলার্স খুবই ভালো হয়। দেন ক্রিয়েটিভ একটা কম্পিটিশন আছে মার্কেটিং কম্পিটিশন। যদিও খুব আগে নামানো হইছিল বাট খুবই প্রেস্টিজিয়াস একটা কেস কম্পিটিশন। চেস কম্পিটিশন। তো ভাই আমরা জানতে পারলাম যতটুকু যে আপনি একটা কম্পিটিশন মানে 1 to 4 পার্টিসিপেন্ট সেটা আপনি একাই জিতছেন। অ্যান্ড টিম নেমও ছিল দি ওয়ান ম্যান আর্মি অ্যান্ড এটা যথেষ্ট পপুলার আরকি আপনি এই কারণেই। তো এছাড়াও আপনি আর কি কম্পিটিশনস জিতছেন যেটার জন্য ইউ আর রিয়েলি প্রাউড অফ ইয়োরসেলফ? হ্যাঁ, মানে ফার্স্ট অফ অল ওই কেস পেক্সই তো আসবে যেহেতু ওটা 1 to 4 পারসনস হচ্ছে পার্টিসিপেট করতে পারল। বাট আমি অ্যাকচুয়ালি খুব একটা কম্পিটিশনস দেখি না যেখানে হচ্ছে সোলো পার্টিসিপেট করা যায়। সো অ্যাকচুয়ালি কম্পিটিশনটা আমাদের টিম নিয়ে পার্টিসিপেট করার কথা ছিল। বাট ২-১ জন টিম মেম্বার ওই টাইমে একটু বিজি ছিল। তখন বলতেছিল যে, "তুই হয়তোবা অন্য টিম খুঁজে নে। আমরা হচ্ছে হয়তোবা পার্টিসিপেট করতে পারব না।" বাট পরে ওরা ফ্রি হয়ে গেছে, পরে ওরা পার্টিসিপেট করছিল। বাট আমি ওই টাইমে চিন্তা করে ফেলছি যে না যেহেতু সোলো করার অপশন আছে, একটু মজা করার জন্য পার্টিসিপেট করি। পার্টিসিপেট করেন। বাট আমার মাইন্ডে মজা করার পার্টটাই ছিল। জিতবো যে বা চ্যাম্পিয়ন হবো এরকম একটা এক্সপেকটেশন ছিল না। সো পার্টিসিপেট করছিলাম। আর আমি যদি কম্পিটিশনের টাইপের কথা বলি যেমন ধরো স্টার্টআপ কম্পিটিশনস। এখন স্টার্টআপ একটা পারসনের টিম থাকতে পারে। হুম। স্টার্টআপের পেছনেও একটা এন্টায়ার টিম থাকে। সো স্টার্টআপের পিচ ডেক যেটা তোমার থাকে সেটা তুমি একা প্রেজেন্ট করতে পারো। কারণ সেটা তোমার অলরেডি বিল্ড করা। প্লাস ওইটার সলিউশন কি সেটাও তুমি অলরেডি জানো। জান সো তুমি ডিফারেন্ট জায়গায় একা যাইতেছো সেটা অ্যাকচুয়ালি অতটা চ্যালেঞ্জিং না। যেটা কেস কম্পিটিশনস এর ক্ষেত্রে হয়। কেস কম্পিটিশনে তোমার রাউন্ড 1 এ একটা কেস থাকে। রাউন্ড 2 তে আরেকটা কেস থাকে। আবার ওভিসি ক্রিয়েট করতে হয়। ওভিসির তোমার শুট করতে হয়, এডিটিং করতে হয়, আইডিয়েশন করতে হয়। দেন ফাইনাল রাউন্ড তো আরো অনেক টাফ থাকে কারণ বেস্ট টিমস গুলাই আসে। সো একেক টাইমে একেকটা সলিউশন, দেন একা ক্রিয়েট করা, দেন একা প্রেজেন্ট করা। দেন কিউ&এ তে আবার ডিফারেন্ট টাইপস এর কোয়েশ্চেন আসতে পারে। সো একটু চ্যালেঞ্জিং আমি বলব। সো হ্যাঁ, ফার্স্ট এই সেটা আসবে, কেস পেক্সই আসবে। যেটা সোলো করছিলাম। এরপরে এইচআর নিয়ে আমার খুব ইন্টারেস্ট ছিল। কারণ একটা কম্পিটিশন করছিলাম এইচআর বেস সেটা আমার যেটা বলছিলাম যে অনেক সময় হার্ড ওয়ার্ক করেও তুমি জিততে পারবা না। জিততে পারি। সো একটা কম্পিটিশন ছিল জিততে পারিনি বাট এরপরে একটা এইচআর বেস কম্পিটিশন জিতছিলাম। সো ওটা অ্যাকচুয়ালি আমার খুব মজা পাইছিলাম সেটা করে। দেন হ্যাঁ, আরো অনেক কম্পিটিশনস আছে যেমন হাল্ট প্রাইজ আছে। এরপরে হচ্ছে তোমার বিয়ন্ড দ্য মেট্রিক্স আছে। দেন এক্সিলারেট আছে। এক্সিলারেট একটা কেস কম্পিটিশন ছিল যেটা হচ্ছে আমার আরেকটা টিম আছে যেটা হচ্ছে দ্য গডফাদার্স। এটা আমার স্পেসিফিক্যালি ফাইন্যান্স বেসড কম্পিটিশনস করি এই টিমটা নিয়ে। এই টিম নিয়ে আমি হচ্ছে ২ টা কম্পিটিশন করছিলাম। ২ টাতেই আম হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে সাকসেস আসছে। সো হ্যাঁ, ওইটাতেও যেই তোমার উইনস গুলো আসছে যেহেতু আমি ফাইন্যান্স নিয়ে অতটা বেশি ইন্টারেস্টেড না। বাট আমার যে টিমটা আছে তারা অ্যাকচুয়ালি তাদের ফাইন্যান্সিয়াল নলেজ আরকি খুব ভালো। বাট আমি স্পেসিফিক্যালি স্ট্র্যাটেজি পার্টটা দেখি, স্ট্র্যাটেজি, মার্কেটিং। সো হ্যাঁ, ওই টাইপের কম্পিটিশনস গুলা খুব অ্যাকচুয়ালি এক্সাইটিং ছিল। মজা লাগছে করে কারণ অনেক জিনিসপাতি অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে হইছে, নতুনভাবে শিখতে হইছে। সো হ্যাঁ, এই কম্পিটিশনস গুলার নামই বলতে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে। সলিউশনের বাকি পার্টটুকু কভার করবেন আমার কো-হোস্ট রাহমি তাসনিম আপু, যিনি নিজেও ইকন প্রডিজিতে চ্যাম্পিয়ন হয়েছেন। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া। নাইস টু মিট ইউ অ্যাগেইন অফ বিজনেস কম্পিটিশন ফিল্ড। হাউ আর ইউ ডুইং ভাইয়া? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? চলছে ভাইয়া এই তো। সো আমার কো-হোস্ট আনিত তো অলরেডি মেইন পার্ট অফ দিস সেগমেন্ট কভার করে ফেলেছে। এখন আমি যদি একটু
কথা বলি আরেকটু ইন ডিটেইলস কম্পিটিশন নিয়ে। ভাইয়া হোয়াট আর দ্য মেইন প্রবলেমস অথবা হচ্ছে বিগ আইডিয়া বা ট্যাগলাইন অনেক পার্টিসিপেন্টস এগুলা নিয়ে অনেক কনফিউজ থাকে যে ট্যাগলাইনটা কি ব্র্যান্ডের জন্য হবে নাকি কনজিউমার সেন্ট্রিক হবে। সো হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ? আচ্ছা, ফার্স্ট অফ অল বিগ আইডিয়া ট্যাগলাইনের মধ্যে একটা ডিফারেন্স বলি। ট্যাগলাইন হচ্ছে বেসিক্যালি একটা ব্র্যান্ডের কোর যেই স্লোগান যেটা থাকে। যেমন আমি যদি গ্রামীণফোনের কথা বলি, গ্রামীণফোনের ট্যাগলাইন হচ্ছে চলো বহুদূর। বাট একটা ক্যাম্পেইনের কথা যদি বলি যেমন স্বপ্ন যাবে বাড়ি ক্যাম্পেইন। সো এখন দ্যাট ডাজন্ট মিন যে সবসময় তোমার চলো বহুদূর এটার সাথে হচ্ছে ক্যাম্পেইনের রিলেশন থাকবে। নট অলওয়েজ। মানে ওয়ার্ডস এ অলওয়েজ রিলেশন থাকবে না। বাট তোমার এইটা মেক সিউর করতে হবে যে কানেকশনটা যেন থাকে। যেমন হচ্ছে তোমার যখন একটা স্পেসিফিক বিগ আইডিয়া তুমি লঞ্চ করবা বা একটা বিগ আইডিয়া সাজেস্ট করবা, তুমি মেক সিউর করবা যে ওই বিগ আইডিয়াটার উপর যেন সবগুলা মার্কেটিং ক্যাম্পেইনস কানেক্টেড থাকে। সাপোজ তুমি বাংলাদেশে কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করতে চাইতেছো। সো এখন তুমি আবার বিদেশের কনজিউমার্সদেরকে সেম বিগ আইডিয়া দিয়ে টার্গেট করতে চাইতেছো। যে বিগ আইডিয়াটা হচ্ছে তোমার বিদেশের মানুষজন রিলেট করতে পারবে না। সো বাংলাদেশের মানুষজনকে তুমি কোন ল্যাঙ্গুয়েজে টার্গেট করবে? অবভিয়াসলি বাংলা। বাট বিদেশের কনজিউমারদের যদি তুমি টার্গেট করতে যাও, সো ওরা তো বাংলা বুঝবে না। সো ফার্স্ট অফ অল তোমার আইডেন্টিফাই করতে হবে তোমার টার্গেট গ্রুপ কারা। দেন অলসো মাথায় রাখতে হবে তোমার কোম্পানি কোনটা। সবগুলা চিন্তাভাবনা করে দেন তোমার বিগ আইডিয়াটা লঞ্চ করতে হবে। এখন এখানে আবার কয়েকটা জিনিস ম্যাটার করে। যেমন তোমার কোম্পানিটা কিরকম? তোমার কোম্পানি কি লোকাল কোম্পানি? নাকি তোমার কোম্পানি কি একটা প্রিমিয়াম ব্র্যান্ড? সো প্রিমিয়াম ব্র্যান্ডের অলওয়েজ ক্যাম্পেইনস বলো বা ট্যাগলাইন বলো সবকিছু ইংলিশেই থাকে অলওয়েজ। মোস্ট অফ দ্য কেসেস। আবার এমন কিছু থাকে যে ইংলিশ অ্যান্ড বাংলা মিক্সড। যেমন আমি যদি একটা ক্যাম্পেইনের কথা বলি, আমাদের কম্পিটিশনে দিছিলাম যেমন হচ্ছে এটা হচ্ছে আমরা হচ্ছে মিমি চকোলেটকে রিব্র্যান্ড করার জন্য করছিলাম। তো সেটার ট্যাগলাইন ছিল, "প্রতি বাইটে স্মৃতির ছোঁয়া।" এখন এখানে যে একটা ওয়ার্ড আছে বাইট, বাইট কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। রাইট। কিন্তু প্রতি বাইটে স্মৃতির ছোঁয়া পুরোটা কিন্তু একটা বাংলা সেন্টেন্স। সো এভাবে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে তোমার টার্গেট গ্রুপ কারা। তোমার টার্গেট গ্রুপ যদি একটু সফিস্টিকেটেড কনজিউমার্স হয় তাহলে তাদের জন্য ইংলিশ অবভিয়াসলি সিলেক্ট করতে হবে। যদি তুমি ম্যাস মার্কেটকে টার্গেট করতে চাও তাহলে অবভিয়াসলি বাংলা, যেন সবাই বুঝতে পারে। সো হ্যাঁ, এগুলো জিনিস মাথায় রাখতে হবে আরকি। রাইট। অ্যান্ড আই ফিল যে ট্যাগলাইনটা সিম্পল হওয়া উচিত যাতে মানুষরা ইজিলি ওটাকে সাথে এনগেজ করতে পারে, রিলেট করতে পারে। রাইট। রাইট। ভাইয়া ট্যাগলাইনের পরে হচ্ছে আমরা যদি প্ল্যান অফ অ্যাকশন এ আগাই। সো ইউজুয়ালি প্ল্যান অফ অ্যাকশনটা কি ওই ৩ টা 3 ফেজই হওয়া উচিত যেরকম অ্যাওয়ার, এনগেজ, সাস্টেইন নাকি আদার দ্যান দ্যাট দেয়ার আর আদার থিংস দ্যাট উই ক্যান ডু ফর প্ল্যান অফ অ্যাকশন? না, তোমার প্ল্যান অফ অ্যাকশন যে 3 ফেজের কথা যেটা বললা ওটা খুবই মানে বেসিক সব কম্পিটিশনস এ যায়। মানে মেক্সিমাম কম্পিটিশনস এর ক্ষেত্রেই যাবে। যেমন অ্যাওয়ার, এনগেজ, রিটেইন। এটা হচ্ছে বেসিক্যালি একটা মার্কেটিং এর বেসিক মানে তোমার একটা বায়ার জার্নি আরকি। যে ফার্স্ট অফ অল তুমি একটা কনজিউমারকে অ্যাওয়ার করবা, দেন ওদেরকে এনগেজ করবা, দেন ওদেরকে রিটেইন করবা। সো এগুলোর উপর বেস করে তোমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেমন তোমার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস থাকতে পারে। এনগেজমেন্ট ক্যাম্পেইন এ কি থাকবে? তুমি কিভাবে এনগেজ করতেছো? তুমি ডিফারেন্ট জায়গায় হইতেছে বুথস বসাইতেছো। যেখানে হচ্ছে কনজিউমাররা আসতে পারবে। তোমার প্রোডাক্টের একটা লুক অ্যান্ড ফিল পাবে। দেন রিটেনশন এর জন্য আরো কয়েকটা ক্যাম্পেইন যে তুমি একটা কনজিউমারকে বারবার তোমার প্রোডাক্টটা দেখাচ্ছ অথবা ইউজ করাচ্ছ। দেন তুমি রিটেইন করতে পারবে। বাট আমি যদি আরো কয়েকটা কম্পিটিশনস এর কথা বলি যেমন HR বেসড কম্পিটিশনে এরকম অনেক সময় থাকতে পারে যে ৪ টা টাস্ক দেওয়া আছে। সো তোমার প্ল্যান অফ অ্যাকশনটা বেস তোমার হচ্ছে বিল্ড করতে পারবা এই ৪ টা টাস্কের উপর বেস করে। যে টাস্ক 1 এটা, টাস্ক 2 এটা। সো এই ৪ টা টাস্কের উপর ৪ টা অ্যাকশন প্ল্যান। যে ফার্স্ট আমি এটা করব, সেকেন্ড এটা করব, থার্ড এটা করব দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার হয়তোবা ডিফারেন্ট টাইপের কম্পিটিশন এরকম থাকতে পারে যে স্ট্র্যাটেজিও আছে, দেন আবার মার্কেটিংও আছে। আবার এরকমও বলে দেওয়া আছে যে আমার হয়তোবা স্পেসিফিক একটা বাজেট দেওয়া আছে। যে হয়তোবা 1 ইয়ারে 1 crore। সো তোমার প্ল্যান অফ অ্যাকশনটা এটার উপরে বিল্ড করতে পারো যে ফার্স্ট অফ অল আমি স্ট্র্যাটেজিস গুলা ফিক্স করতেছি। দেন আমি আমার মার্কেটিং ক্যাম্পেইনস কি হবে সেগুলো ফিক্স করতেছি। নাম্বার 3 তে গিয়ে আমি এটা এনশিওর করতেছি যে আমি আমার যে আইডিয়াস গুলো আছে সেটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা। সো তোমার ফাইন্যান্সিয়ালস টাকেও তোমার হচ্ছে অ্যাকশন প্ল্যানের ভেতরে আনতে পারো। মোস্ট অফ দ্য টিমস কিন্তু এটা করে না। মোস্ট অফ দ্য টিমস হচ্ছে অ্যাকশন প্ল্যানের পরে গিয়ে ফাইন্যান্সিয়ালস টা আনে। সো হ্যাঁ, এরকম কয়েকটা এক্সাম্পলস আরকি দিলাম। এগুলোর উপর বেস করে তুমি অ্যাকশন প্ল্যানটা বিল্ড করতে পারো। রাইট। সো নট নেসেসারিলি যে বাই দ্য বুক 3 ফেজই মার্কেটিং প্ল্যান অ্যাকশন প্ল্যানটা হইতে হবে। না।
ভাইয়া, সো আপনি তো অনেকগুলা মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজিক কম্পিটিশনস করেছেন। সো এটার মধ্যে হাউ ডু ইউ ডিফারেনশিয়েট? যেরকম হচ্ছে মার্কেটিং কম্পিটিশন গুলো কি সোলি ক্যাম্পেইন ফোকাসড হয়, মার্কেটিং ফোকাসড হয়, নাকি স্ট্র্যাটেজিও ইম্পোর্টেন্ট আছে? আবার অন দি আদার হ্যান্ড স্ট্র্যাটেজি কম্পিটিশনে কি মার্কেটিং এর কোনো রোল নাই? বা মার্কেটিং ইনফরমেশন গুলা কোত্থেকে ডিরাইভ করা উচিত? ক্যাম্পেইন গুলো কিভাবে সাজানো উচিত? রেলেভেন্সি, তারপরে হচ্ছে সব ক্যাম্পেইনই সবগুলা ব্র্যান্ডের সাথে যায় না। অনেকগুলার সাথে হয়তোবা ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন খুব ভালো যায়। আবার অনেকগুলা ব্র্যান্ডস বা অনেকগুলা কম্পিটিশন এর সাথে ইনফ্লুয়েন্সার এর অ্যাঙ্গেলটা কোনোভাবে রেলেভেন্ট না। সো হাউ টু ডিসটিংগুইশ বিটুইন দ্যাট অ্যান্ড হোয়াটস দ্য বেস্ট সলিউশন? আচ্ছা, ফার্স্ট অফ অল পুরাপুরি ডিপেন্ড করে যে তোমার কেসে কি বলছে। যে তোমার কেসে যদি বলা থাকে যে জাস্ট তুমি 1 ইয়ার মার্কেটিং প্ল্যান রেডি করে দাও। সো তোমার কোর ফোকাস থাকবে মার্কেটিং এ। যেমন একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে একটা স্পেসিফিক কেসে বলা ছিল যে এই স্পেসিফিক ব্র্যান্ডটার তুমি মার্কেটিং করো। বাট কয়েকটা টিম এরকমও করছিল যে হচ্ছে এই প্রোডাক্টের কয়েকটা ফ্লেভারস লঞ্চ করছে। বাট এটা কিন্তু টাস্কে ছিল না। এটা কোথাও বলা নাই। বাট স্ট্র্যাটেজির কথা যদি বলি, স্ট্র্যাটেজিতে এরকম অনেক কিছু থাকে যেমন পার্টনারশিপ থাকে, কোলাবোরেশন থাকে। দেন পলিসিসও চাইলে আসতে পারে যে পলিসির সাথে কিভাবে আমি অ্যালাইন করতেছি। দেন অবভিয়াসলি মার্কেটিংও থাকবে। মার্কেটিংটাতেই আরকি বেশি ফোকাস দেয়। আবার একটা এক্সাম্পল দেই যেমন মাস্টার্স অফ আইডিয়েশন এ একটা কোম্পানি ছিল যে হচ্ছে তোমার সেবা হোল্ডিংস। সো সেবা হোল্ডিংস এর এখানে যেহেতু মাস্টার্স অফ আইডিয়েশন একটা স্ট্র্যাটেজি বেসড কম্পিটিশন। সো এখানে জাস্ট তোমার মার্কেটিং করলে হবে না। এখানে তোমার কয়েকটা তোমার যেমন হচ্ছে সিমেন্ট ব্র্যান্ড বা রডের কয়েকটা ব্র্যান্ড। সো ওদের সাথে কোলাবোরেশন করতে হবে। দেন আরো অনেক টাইপের স্ট্র্যাটেজিস থাকতে পারে। যে তোমার একটা গ্রিন এরিয়া থাকবে নাকি তোমার বিল্ডিং এ বা তোমার বিল্ডিং গুলা কোন এরিয়াতে বেস করে হবে। তোমার পূর্বাচলে হবে নাকি সাভারে করবা নাকি কোথায় করবা। সো এগুলা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিস। সো ডিপেন্ড করে তুমি কি টাইপের কম্পিটিশন করতেছো, ওটার উপর বেস করে তোমার সলিউশনটা দাঁড়া হবে আরকি। রাইট। ভাইয়া, আপনি তো, if I'm not wrong, I have seen many OVCs of your competitions, and mashallah, you're noted for the OVC. How do you come up with the script অথবা আইডিয়া অথবা how do you suggest যে একটা প্রপার ওবিসি কম্পিটিশনের লেআউটটা কিভাবে হওয়া উচিত? অ্যান্ড আপনার যে ওবিসির পিছনে ইন্সপিরেশনটা বা আপনার, if I use the word crazy ওবিসিস গুলা যে হয়, পুরা অ্যাকচুয়ালি রিয়াল টিভিসি মনে হয় এগুলাকে। সো হোয়াটস ইউর ইন্সপিরেশন বিহাইন্ড দোজ? অথবা এত হার্ড ওয়ার্ক, এত এফর্টস, এডিটিং থেকে স্ক্রিপ্টিং পর্যন্ত কত আওয়ার্স লাগে? অথবা কিভাবে একটা পার্টিসিপেন্ট, ধরেন লেটস সে ইফ আই এম পার্টিসিপেটিং ইন অ্যান ওবিসি কম্পিটিশন, সো ইফ ইউ কুড গাইড মি অন দ্যাট। যেহেতু আমি যদি পার্সোনালি বলি, আই এম ভেরি ব্যাড এট ওবিসি কম্পিটিশনস। আমি মেবি আজ পর্যন্ত একটা ওবিসি কম্পিটিশন জিতি নাই বা পার্টিসিপেটও খুব কম করেছি এই ভয়ে। কারণ ওবিসি ইজ জাস্ট নট মাই ফর্টে। আচ্ছা, ওবিসির কথা যদি বলি, আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্টও করছিলাম যে বিজনেস কম্পিটিশনস ইউজুয়ালি ওবিসিস গুলা কিরকম হয়। ২ টা ফ্রেন্ড বসে আছে। একটা ফ্রেন্ড এসে বলতেছে, "কিরে দোস্ত কি নিয়ে প্যারা খাচ্ছিস?" এই জেনে সলিউশন। অথবা হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে মারামারি চলতেছে। যে হাসব্যান্ড একটা জিনিস চাইতেছে, ওয়াইফ সেটা চাইতেছে না। দেন মারামারির পর আউট অফ নোহোয়্যার একটা পারসন এসে বলে দিতেছে যে এটা সলিউশন। ইউজুয়ালি বিজনেস কম্পিটিশনস গুলাতে এরকম থাকে। একটু আনরিয়ালিস্টিক টাইপের বা মানে দেখে বোঝা যায় হয়তোবা স্ক্রিপ্টিং অতটা টাইম দেয় নাই, আইডিয়েশন অতটা টাইম দেয় নাই। বাট আমার ইন্সপিরেশন যদি বলি, আমার ইন্সপিরেশন বেসিক্যালি তোমার বাংলাদেশেরই বড় ব্র্যান্ডস এর যে টিভিসিস গুলো আছে যেমন ধরো বাংলালিংক, গ্রামীণফোন, দেন আরো অনেক বড় ব্র্যান্ডস আছে। সো ওদের যখন আগেকার টিভিসিস গুলা দেখবা, যেমন কয়েকটা এক্সাম্পল দেই। তোমার বাংলালিংকের কয়েকটা ওবিসি ছিল যেমন 'দিন বদলের চেষ্টা' এরকম কয়েকটা আরকি ওবিসিস ছিল। সিরিজ অফ ওবিসিস আরকি। সো ইমোশনাল টাচও আছে। দেন তোমার ওই ব্র্যান্ডের যেই রিকলটা তুমি হচ্ছে এখনো মনে করতে পারবা। তোমার যেই একটা জিঙ্গল ছিল। যেমন হচ্ছে তোমার একটা এক্সাম্পল দেই, বাংলালিংকের হচ্ছে 'শুনতে কি পাও?' সো 'শুনতে কি পাও' এর ওই মিউজিকটা এখন আমাদের মাথায় আছে। জি, সো আরেকটা এক্সাম্পল হচ্ছে 'ড্যানিশ', 'তুমি আমি আর ড্যানিশ'। সো এখন যে কেউ যদি বলে যে 'তুমি আমি আর' দেন নেক্সট ওয়ার্ডটা আসবে 'ড্যানিশ'। জি, জি। সো ওরা যেই জিনিসটা করছে, একটা জিঙ্গল ক্রিয়েট করছে, দেন মানুষকে এতবার শোনাইছে জিনিসটা। প্লাস ওই ইমোশনাল কানেকশনটা ক্রিয়েট করতে পারছে। সো ওগুলাই অ্যাকচুয়ালি আমার ইন্সপিরেশন। প্লাস ওগুলার বাইরে আরো কয়েকটা আম obviously ডিফারেন্ট ইউটিউবার্স আছে যারা খুব ভালো করতেছে। রাইট। বাংলাদেশী, বাংলাদেশের বাইরেও। বাট মেইন জিনিস হচ্ছে তুমি কতটা আউট অফ দ্য বক্স যাইতে পারো। নরমালি মানুষজন যেভাবে চিন্তা করতেছে, আচ্ছা এরকম একটা আমি স্ক্রিপ্ট বানালাম। আমার তো অ্যাকচুয়ালি এটা দিয়েই কাজ চালানো যায়। বাট তুমি একটু চিন্তা করো এটার বাইরে কি করা যায়?
একটা আইডিয়া সাপোজ তোমার মাথায় আসছে, ওইটা তুমি লিখে রাখো কোথাও। দেন ওটার কথা ভুলে যাও। যে না আমার এই আইডিয়াটা আসছে, আমার এটার আশেপাশে কিছু করতে হবে। সেটা তোমার করতে হবে না। একেবারে ডিফারেন্ট একটা আইডিয়া আনার চেষ্টা করো। সো তখন তোমার ক্রিয়েটিভিটিটা আসবে। যখন তুমি একটু ডিফারেন্ট কিছু করতে যাবা যে আচ্ছা ওরা এটা করছে, আমি দেখি ট্রাই করি। ওটার ধারে কাছেও যেন কিছু না থাকে। যেমন আমি হচ্ছে ক্র্যাকার জ্যাকে একটা কম্পিটিশন ছিল, রাজশাহীর একটা কম্পিটিশন। সো এমন একটা মানে খুব দূরের একটা জিনিসকে এনে আমি কানেক্ট করাইছিলাম ব্র্যান্ডের সাথে। সো দেখো যে ব্র্যান্ডের আশেপাশের জিনিস হতে হবে না। খুব দূরের একটা জিনিস। সেটাকে নিয়ে এসে কিভাবে কানেক্ট করাও সেটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পোর্টেন্ট। আর যদি শুট প্লাস এডিটিং এর কথা বলি, এখন যারা হচ্ছে অলরেডি পারে এডিট করতে। যেমন আমি যেগুলো এডিট করি ওভিসির জন্য, ওগুলা কিন্তু মানে খুব মানে নট আ বিগ ডিল। মানে খুব বেসিক লেভেলের এডিটিংই থাকে। খুব বড় লেভেলের যে কালার গ্রেডিং করি, মানে বেসিক কালার গ্রেডিং, বেসিক তোমার কাটস অ্যান্ড এডিটস, বাট এর চেয়ে বেশি কিন্তু থাকে না। সো এটার জন্য খুব বেশি টাইম লাগার কথা না। আমার এডিট করতে বেসিক্যালি 1 ডে টু 1 1/2 ডেইজ, এর চেয়ে বেশি লাগার কথা না আসলে। ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ইনসাইটস এর জন্য। আমি যদি এই ওবিসি রিলেটেডই আরেকটা ফলো আপ কোয়েশ্চেন করি যে অনেক ফার্স্ট ইয়ার স্টুডেন্টস বা অনেকেরই তো এই সেটআপ থাকে না। একটা প্রফেশনাল শুটিং এর জন্য অথবা মাইক, হাউ নেসেসারি আর দ্য ইকুইপমেন্টস অর দি এসেনশিয়ালস? আমি যদি আমার কথা বলি, আমার ফার্স্ট ইয়ার টু 3rd ইয়ার পর্যন্ত আমার কোনো সেটআপ ছিল না। ইভেন আমি যে ফোনটা ইউজ করি খুবই বাজে একটা ফোন। ক্যামেরা খুবই মানে খুবই বাজে, ভালো না। সো আমি আমার ফ্রেন্ডের ক্যামেরা দিয়ে হচ্ছে শুট করতাম। ক্যামেরাও না, বেসিক্যালি আমি ফোন দিয়ে শুট করতাম। সো মেইন জিনিসটা হচ্ছে লাইটিং। তোমার অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে তোমার যদি প্রপার লাইটিং ও না থাকে, তোমার প্রফেশনাল লাইট লাগবে না। তুমি আউটডোর শুট করলে সূর্যের অপোজিটে দাঁড়াচ্ছ নাকি, কোন জায়গায় দাঁড়ালে বেটার হবে, তোমার লাইট, তোমার ফেস প্রপারলি ফোকাসড হবে, সেগুলো ম্যাটার করে। ফ্রেমিং ম্যাটার করে। আর সাউন্ডের কথা যদি বলি, কম নয়েজ ওয়ালা একটা জায়গায় শুট করলে বেটার। নয়েজ যদি থেকেও থাকে, অনেক টুলস আছে যেমন Adobe Podcast আছে। দেন যদি একেবারে ইজি তোমার এডিট করার সময় তুমি নয়েজ রিমুভ করতে চাও, Premiere Pro তো খুব অ্যাডভান্স লেভেলের টুলস। Premiere Pro, DaVinci Resolve, বাট তুমি যদি একেবারে বেসিক টুল চাও, CapCut এও আছে নয়েজ রিডাকশন। সো ওগুলা দিলে অ্যাকচুয়ালি নয়েজ রিডিউস হয়ে যায়। আসলে মাইক বা মানে এত কিছু দরকার হয় না। আমার লাগেনি। কারণ আমার ওগুলা ছাড়াই মানে তুমি যদি শুট এডিট প্রপারলি করতে পারো তাহলে মানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবা। বাট তুমি যদি প্রফেশনাল সেটআপ ইউজ করো আরো বেটার করতে পারবা। রাইট। সো ভাইয়া ইউজুয়ালি কম্পিটিশনস গুলা 3 to 4 রাউন্ডস এর হয়। টিপিক্যালি 3 রাউন্ডস এরই হয়। ফার্স্ট রাউন্ড, সেমিফাইনালস অ্যান্ড দেন ফাইনাল। সো প্রত্যেকটা রাউন্ডের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়। ফার্স্ট রাউন্ড ইউজুয়ালি অনলাইনে হয়। সেকেন্ড রাউন্ডটা ইট মাইট বি অনলাইন অর ইন সাম কম্পিটিশনস ওটাকে ফিজিক্যালি নেওয়া হয়। অফলাইন প্রেজেন্টেশন থাকে। সেকেন্ড রাউন্ডে অনেক টাইম ওভিসিও থাকে অ্যান্ড ফাইনালটা তো অফলাইন প্রেজেন্টেশনই থাকে। সো প্রত্যেকটা রাউন্ডে একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করা হয় পার্টিসিপেন্টসদের এন্ড থেকে বা টাস্কসও ডিফারেন্ট থাকে সবগুলার। আ Do you have any special guidelines for each of the rounds? আচ্ছা, রাউন্ড 1 এর কথা যদি বলি, যেটা নিয়ে বিগিনার্সরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে যে ভাইয়া রাউন্ড 1 কিভাবে ক্রস করব? সো আই উড সে যে রাউন্ড 1 এ যেহেতু তোমার প্রেজেন্টেশন নাই, সো স্লাইডে তুমি যত ডিটেইলস এড করতে পারো তত ভালো। বাট অলসো একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাউন্ড 1 এ জাজ কারা থাকে? জাজ থাকে যারা হচ্ছে এমএনসিজ এ আছে, এন্ট্রি লেভেল জবে। সো এটা মাথায় রাখতে হবে যে তাদের কিন্তু একটা ফুল টাইম জব আছে। আফটার দ্যাট তারা হচ্ছে আসতেছে, এই সলিউশনস গুলা দেখতেছে। সো তাদের হাতেও কিন্তু খুব একটা টাইম নাই। তোমার সলিউশনস যে খুঁটায় সবকিছু দেখবে এত টাইম নাই তাদের কাছে। সো ডিটেইলস এড করবা, বাট যতটা মিনিমালিস্টিক রাখা যায়। একটা ক্যাম্পেইন রাখছো, প্রপারলি এক্সপ্লেইন করো। যে এই ক্যাম্পেইনে তুমি কি করবা? কেন করবা? জাস্টিফিকেশন দাও প্রপারলি। সো রাউন্ড 1 এ এটাই, ডিটেইলস এড করবা। বাট রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 তে যদি বলি, ওভিসি থাকলে তো ওভিসি শুট করতে হবে, খুবই বেসিক জিনিস সবাই জানবে। বাট রাউন্ড 2 তে যদি প্রেজেন্টেশন থাকে, প্রেজেন্টেশন থাকলে এটা বলব যে স্লাইডে যত কম ইনফরমেশন এড করা যায়। জাস্ট আমরা এরকমও করছি, জাস্ট একটা টাইটেল, একটা ছবি, একটা টেক্সট। এর চেয়ে বেশি কিছু না। কারণ মোস্ট অফ দ্যা থিংস তুমি প্রেজেন্টই করবা। তুমি মুখে বলে বুঝাবা। আবার এরকম অনেক টিমকে আমি দেখছি যাদের স্লাইডে কিছুই ছিল না। ছবি, টেক্সট এরকম। প্লাস সলিউশনটাও খুব একটা ভালো ছিল না। বাট প্রেজেন্টেশন অ্যান্ড কিউ&এ এই ২ টা দিয়েই চ্যাম্পিয়ন হতে দেখছি। সো এন্ড অফ দ্যা ডে তুমি পরের রাউন্ড গুলায় যখন যাবা, তোমার প্রেজেন্টেশন অ্যান্ড কিউ&এ টাই মোস্টলি ম্যাটার করে জাজদের কাছে। ওকে।
যদি আমি একটু এড করি, রাউন্ড 1 এ ইউজুয়ালি একটা স্লাইড লিমিট দেওয়া থাকে। অ্যান্ড ওই লিমিটের মধ্যে পার্টিসিপেন্টস হ্যাভ আ গ্রেট ডিল অফ অরডিল বিকজ হচ্ছে দেয়ার আর টু মাচ ইনফরমেশন যেটা ওরা পুট করতে চায়। বাট দেন এগেইন স্লাইডস গুলো যদি বেশি টেক্সট হেভি হয়ে যায় বা অনেক ওয়ার্ডি হয়ে যায়, ইট মাইট নট লুক ভিজুয়ালি গুড। সো হাউ টু ম্যানেজ বিটুইন দ্যাট যে আমাকে আমার স্লাইডটা ইনফরমেটিভ ও বানাতে হবে, আবার নট টু মাচ টেক্সট হেভিও এনশিওর করতে হবে। সো হোয়াটস দ্য মিটিগেটিং পয়েন্ট? আচ্ছা, এখানে একটা বড় ব্যাপার যেটা আমি একটা কম্পিটিশন করছিলাম। বেসিক্যালি প্রত্যেকটা কম্পিটিশনের পরে জাজদের সাথে কথা বলি। সবারই করা উচিত। I would suggest. সো জিপির একটা জাজ ছিল। তো উনার সাথে কথা বলে বেসিক্যালি জানতে পারলাম যে ব্র্যান্ডস গুলা কিন্তু 1 ইয়ারে খুব বেশি ক্যাম্পেইনস করে না। বিজনেস কম্পিটিশনস এ তোমার হচ্ছে যেরকম ১০-১২ টার মতো ক্যাম্পেইনস দিচ্ছে 1 ইয়ারে। একটা ব্র্যান্ড কিন্তু আসলে এরকম করবে না। হয়তোবা 2 to 3 বিগ ক্যাম্পেইনস আর এটার আশেপাশে ছোট, ছোট কয়েকটা ক্যাম্পেইন করতে পারে। সো বিজনেস কম্পিটিশনস আমি বলব মিনিমাম 6 টু ম্যাক্সিমাম 8 to 9 এর চেয়ে বেশি আসলে করার দরকার নাই। আর এটাও যেহেতু রাউন্ড 1 এ হচ্ছে স্লাইড লিমিট থাকে, একটা স্লাইডে ২ টা থেকে ৩ টা ক্যাম্পেইন দেখানো উচিত। প্লাস এরকম অনেককে দেখছি যে সিচুয়েশন এনালাইসিস ২ টা স্লাইড বানায় ফেলছে। বাট তোমার হচ্ছে স্লাইড লিমিটের জন্য কভার হচ্ছে না। সো সেই ক্ষেত্রে একটা স্লাইডে নিয়ে আসো। ডিটেইলস রাখো। ডিটেইলস অ্যাকচুয়ালি আমি এটা বলতেছি না যে তুমি প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ লেখো। তুমি 1 সেন্টেন্স অথবা 2 সেন্টেন্সেই তুমি হচ্ছে ডিটেইলস মানে বেসিক্যালি কভার করার ট্রাই করো। প্রপারলি জাস্টিফিকেশন দাও। আর মেইন কি পয়েন্টস যেগুলো সেগুলোকে একটু হাইলাইট করো, একটু বোল্ড করো যেন জাজরা অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো দেখতে পারে। রাইট। এটা অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। ওকে। ভাইয়া কামিং টু দ্য ফাইন্যান্সিয়ালস পার্ট। এখন দেয়ার আর মেনি কম্পিটিশন যেগুলো খালি ফাইন্যান্স সেন্ট্রিকই হয়। যেরকম ভাই আপনি মেনশন করেছেন অ্যাকোলাইজ, তারপরে অ্যাফিনিটি বা এক্সেলারেট যেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড এক্সেল ২ টার কম্বিনেশন। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট নরমাল বিজনেস বা স্ট্র্যাটেজি কম্পিটিশনে ফাইন্যান্সিয়াল পার্টটা কতটুকু ইম্পোর্টেন্স হোল্ড করে? অ্যান্ড ধরেন যারা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে না, ওরা এই ফাইন্যান্সিয়াল প্রবলেম গুলা বা অনেক পার্টিসিপেন্টই আমি দেখেছি ফার্স্ট ইয়ারের দিকে ফাইন্যান্সিয়ালস নিয়ে অনেক প্রবলেম ফেস করে যে কতটুকু বাজেট রাখবে ওরা, মার্কেটিং ক্যাম্পেইনে কতটুকু স্পেন্ড দেখাবে। সো হোয়াট ইস দ্য বেস্ট অ্যাপ্রোচ? আচ্ছা, ফার্স্ট অফ অল ফাইন্যান্স বেসড কম্পিটিশনস এর কথা যদি বলি তাহলে ওই কম্পিটিশনস এ অফকোর্স মানে অনেক ইন ডেপথ এ যাইতে হবে। তোমার কোম্পানির ডেটা সব খুঁজে বের করতে হবে। দেন অনেক প্রপার মানে যতটা ডিটেইলস এ দেখানো পসিবল হয়। বাট নরমাল কম্পিটিশনস যদি বলি যেমন মার্কেটিং কম্পিটিশনস এ এখন ইউজুয়ালি 1 ইয়ারের ফাইন্যান্সিয়ালস ই দেখাতে হয় যদি কেসে বলা থাকে। যদি কেসে এরকম বলা থাকে যে না 5 ইয়ার্স এ দেখো তাহলে 5 ইয়ার্স এ বানাবা। বাট ইউজুয়ালি অ্যাকচুয়ালি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে অ্যান্ড কেসের উপর ভ্যারি করে। যেমন আমি যদি বলি একটা লোকাল কোম্পানি বলতে আমি আকিজও বুঝাইতেছি না। আকিজ ইস আ হিউজ কোম্পানি। সো একেবারে লোকাল কোম্পানি তো কখনো তোমার 50 লাখস টু 1 crore খরচ করবে না ইয়ারে। আরো কম করবে। মেবি আপ টু 50 লাখস ডিপেন্ডিং অন দ্যা কোম্পানি ক্যাপাবিলিটি। সো তুমি কেস দেওয়ার পর ফার্স্ট এ দেখবা যে তুমি কোন কোম্পানিটা নিয়ে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিস অর মার্কেটিং আইডিয়াস তুমি পিচ করতেছো সেটার উপর ডিপেন্ড করে। বেসিক কথা যদি বলি, বেসিক্যালি 50 lakhs to 1 crore ইস আইডিয়াল। মানে মোস্ট অফ দ্যা কোম্পানিজ এর ক্ষেত্রে। বাট এর উপরেও যাইতে পারে। যেমন হচ্ছে Yamaha বলো বা আরো বড়, বড় ব্র্যান্ডস বলো। তো এগুলোর ক্ষেত্রে আরো তুমি বেশি যাইতে পারো। কয়েকটা ব্যাপার বলি। অ্যাকচুয়ালি তোমার ক্যাম্পেইন এর উপর ডিপেন্ড করবে যে তুমি কত বাজেট রাখবা। যেমন তুমি যদি টিভিসি রাখো, এখন টিভিসির পিছে তোমার মানে 80 lakhs to up to 1 crore ও যাইতে পারে। তুমি যদি টিভিসির কাস্ট রাখো আবুল হায়াতকে অথবা চঞ্চল চৌধুরীকে নিয়ে আসো, তোমার 1 crore তো পার হবেই। জিয়াউল হক পলাশকে যদি নিয়ে আসো, সে একাই নিবে হইতেছে ৩০ লাখ। তৌসিফ মাহবুব ২০ থেকে ২৫ লাখ পর্যন্ত নিবে। সো তোমার অ্যাকচুয়ালি এইগুলোর উপর ডিপেন্ড করে যে কোম্পানি হচ্ছে এটা ক্যারি করতে পারবে নাকি। হুম। দেন আরো কয়েকটা ব্যাপার যদি বলি, কয়েকটা মেট্রিক্সেস থাকে যেমন ফাইন্যান্সিয়াল যে দেখাতে হবে তোমার কস্ট তো অফকোর্স আছে। কস্ট পার ইমপ্রেশন আছে। দেন হচ্ছে তোমার ক্যাক আছে, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। দেন মার্কেটিং এর বাইরে যদি যাই, দেন আরো কয়েকটা কম্পিটিশন থাকে যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কম্পিটিশন। সো এগুলার ক্ষেত্রে তোমার 5 ইয়ার্স এর ফাইন্যান্সিয়ালস দেখানো বেটার। তোমার একটা প্রফিট লস রোড ম্যাপ দেখাতে হবে। কারণ ফার্স্ট এ তুমি প্রফিট করবা না। ফার্স্ট এ তুমি লসে থাকবা। তোমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্যাকেজিং, ডিজাইনিং এগুলোর ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ খরচ যাবে। সো তুমি কত ইয়ার্স পরে ব্রেক ইভেনটা রিচ করতেছো, পেব্যাক পিরিয়ড কত ইয়ার্স এর, আরওআই কত পার্সেন্ট এগুলো সবই ম্যাটার করে। আইআরআর সবকিছুই ম্যাটার করে। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কেস কম্পিটিশনস এগুলা ম্যাটার করে। এগুলার আসলে ফর্মুলা আসলে খুব টাফ না। আবার মুখস্থ রাখাটাও আসলে মানে সাজেস্টেড না। কারণ এগুলো আসলে তুমি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবা।
আবার কয়েকটা কেসে এরকম দেখবা যে তোমার বাজেট স্পেসিফিক্যালি দেওয়া থাকে। যে আমি লাস্ট যেটা করছিলাম কেসপেক্সে 1 ইয়ারের বাজেট ছিল অনলি 20 লাখস। সো এরকম যদি তোমার কেসে বলা থাকে যে হ্যাঁ, তোমার বাজেট 1 crore অথবা 50 লাখস এরকম, তখন এটা মেক সিউর করতে হবে যে এই বাজেটটা যেন এক্সিড না করে। বাট আবার এরকমও কেস কম্পিটিশনস থাকে যেমন তুমি কয়েকটা ক্যাম্পেইনস দেখাইছো যেটা অ্যাকচুয়ালি না দেখালেই না। বাট সেগুলার কস্ট হয়তোবা সবকিছু মিলায় তোমার 1 crore পার হয়ে গেছে। বাট তুমি ভাবতেছো যে জাজরা দেখলে এটা মানে কি মনে করবে যে আমি 1 crore খরচ করতেছি। সো তুমি কমায় দেখালা 50 লাখস। অনেক ক্ষেত্রে এটা ব্যাকলাশ খাবা। হুম। কারণ জাজরা বলবে যে তোমার যদি 1 crore খরচ হয়, 1 crore যদি লাগে, তুমি 1 crore ই পিচ করো। এটাকে তুমি রিয়ালিস্টিক হ্যাঁ, রিয়ালিস্টিক বাজেটটাই তুমি পিচ করো। তুমি কমায় 50 লাখস দেখাইতেছো বা 20 লাখস দেখাইতেছো সেটা দেখালে হবে না। কারণ তুমি অ্যাকচুয়ালি পিচ করবা একটা টাইমে। তুমি যখন বলতেছো যে না আমার 50 লাখই লাগবে বাট এক্সিকিউট করার টাইমে তুমি দেখতেছো অ্যাকচুয়ালি হইতেছে না 50 লাখে। তখন আবার বলতেছো না স্যার এটা তো 50 লাখে হবে না আমার আলাদা বাজেট লাগবে আরো এক্সট্রা বাজেট লাগবে। তখন সেটা অ্যাকচুয়ালি প্রবলেম হবে। ভাইয়া আমরা যে এতগুলা ক্যাম্পেইন এর কথা বলেছি আগেও, তারপরে হচ্ছে 3 ফেজ এ প্ল্যান অফ অ্যাকশন অথবা যেটাই বলেন না কেন, আম সবগুলা আইডিয়াস এর ভ্যালিডিটি অথবা ফিজিবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে এটা যদি একটু ব্রেকডাউন দিতেন। বিকজ অনেকেই কনফিউজ হয়ে যায় যে আমাদের স্ট্র্যাটেজি গুলো কতটুকু ফিজিবল। ফাইন্যান্সিয়াল এন্ড থেকে হোক বা অপারেশনাল এন্ড থেকে হোক, আমরা যেটা চিন্তা করেছি ক্যাম্পেইন গুলো লঞ্চ করব, এগুলা কি আদৌ বাস্তব? ফার্স্ট অফ অল দেখতে হবে যে তোমার কোম্পানিটা কিরকম এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। ফিজিবিলিটি অনেক টাইপের হতে পারে। টেকনিক্যাল ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি, অপারেশনাল ফিজিবিলিটি। এক্সাম্পল দিচ্ছি। যেমন তুমি একটা ছোট কোম্পানির জন্য সাপোজ তুমি পিচ করতেছো যে একটা হিউজ হিউজ লেভেলে একটা অ্যাপ ডেভেলপ করবা। কিন্তু সেই জিনিসটা ডেভেলপ করার মতো তাদের সেই টেকনিক্যাল ক্যাপাবিলিটি নাই। তাদের টেক টিম অতটা ডেভেলপ না সেই অ্যাপটা বানানোর জন্য। সো তার কি করতে হবে? তার বাইরের এজেন্সিসদের কাছে রিচ আউট করতে হবে। সো এরপরে তখন আসে যে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি। তোমার কি অ্যাকচুয়ালি ওই টাকা আছে যে ওই এজেন্সিদেরকে তুমি হচ্ছে এত পরিমাণ টাকা দিবা, তারা তোমার জন্য এই অ্যাপটা বা ওয়েবসাইটটা বানায় দিবে বা যেই সলিউশনই হোক। সো তখন আসতেছে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি। দেন আরেকটা ব্যাপার আসতেছে তুমি একটা নতুন কোম্পানি বানাইছো। তোমার একটা নতুন কোম্পানি আছে। আপাতত তুমি জাস্ট হয়তোবা টিয়ার 2 সিটিজ গুলাকে টার্গেট করতেছো। বাট তুমি টিয়ার 1 সিটি যেগুলা তোমার হচ্ছে ঢাকায় আছে। সো ঢাকায় তুমি অ্যাকচুয়ালি ঢুকতে পারবা কিনা? এখানে আসতেছে তোমার অপারেশনাল ফিজিবিলিটি। তোমার সাপ্লাই চেইন ক্যাপাবিলিটিস আছে কিনা তোমার ঢাকা এন্ট্রি করার জন্য? অথবা তুমি হয়তোবা সাজেস্ট করলা যে আমি গ্লোবাল এক্সপ্যানশন এ যাবো। সো গ্লোবাল এক্সপ্যানশন তো তোমার একদিনে হবে না। হয়তোবা তুমি রিজিওনাল এক্সপ্যানশন করবা। হয়তোবা তুমি ইন্ডিয়াতে অথবা মালয়েশিয়া অথবা আশেপাশের কান্ট্রিজ গুলাতে এক্সপ্যান্ড করবা। দেন তুমি এন্টায়ার ওয়ার্লড এ এক্সপ্যান্ড করার কথা চিন্তা করবা। সো এক্সপ্যান্ড করার আগেও তোমার কি অ্যাকচুয়ালি সেই ক্যাপাবিলিটিস আছে এক্সপ্যান্ড করার মতো? এটা গেল একটা। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ফিজিবিলিটি আন্ডারই আমরা রাখি এটা যেটা হচ্ছে রিস্ক মিটিগেশন অ্যান্ড কন্টিনজেন্সি। প্রত্যেকটা ক্যাম্পেইনই তোমার লঞ্চ করবা, প্রত্যেকটা ক্যাম্পেইনেরই রিস্ক অ্যাসপেক্ট থাকবে। যেমন হয়তোবা তুমি সোশ্যাল মিডিয়ায় কয়েকটা কনটেন্ট আপলোড করবা। রাইট। সো এই কনটেন্টের রিস্ক কি? তোমার হচ্ছে হয়তোবা মানুষজন তোমার কনটেন্ট দেখতেছেই না। তোমার কনটেন্টের কোয়ালিটি হয়তোবা খুবই ভালো। দেন ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করতেছো। ওদের ভিডিও দেখতেছে না মানুষজন। দেন তুমি বুথ বসাইতেছো। বুথে মানুষজনই আসতেছে না। তোমার প্রোডাক্ট সেলই হইতেছে না। সো এরকম একটা রিস্ক অ্যাসপেক্ট থাকবে। তুমি নিজে মেজার করবা যে ওই রিস্কটা কি হাই রিস্ক নাকি মিডিয়াম নাকি লো। হুম। নিজে মেজার করে সেই রিস্কটা কি, রিস্ক মিটিগেট করার জন্য কি করবা যেন রিস্কটা না হয়। যেমন হচ্ছে তুমি হয়তোবা একটা স্পেসিফিক টাইপের কনটেন্ট বানিয়ে দেখতেছো, এই টাইপের কনটেন্ট মানুষ দেখতেছে না। সো একটা ডিফারেন্ট টাইপের কনটেন্ট বানাও। অথবা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আসো। দেন আরেকটা জিনিস হতে পারে যে তুমি দেখলা যে মিটিগেটিং যে প্ল্যানটা আছে, মিটিগেটিং স্ট্র্যাটেজি সেটা দিয়েও আসলে তুমি যেই ভিউজ বলো অথবা যে এনগেজমেন্ট বলো সেটা তুমি পাচ্ছ না। তখন তোমার একটা প্ল্যান বি লাগবে। এই প্ল্যান বিটাই হচ্ছে তোমার কন্টিনজেন্সি। সো এরকম একটা তোমার টেবিল টাইপের দেখাতে পারো। আমরা সবাই টেবিল ওয়েতেই দেখাই যে এগুলা ক্যাম্পেইনস, এগুলা রিস্ক ফ্যাক্টরস। এগুলা হচ্ছে তোমার হ্যাঁ, হাই রিস্ক, লো রিস্ক, মিডিয়াম রিস্ক এরকম। দেন কন্টিনজেন্সি রাইট। এগুলা। ইফ আই মে অ্যাড টু দ্যাট, প্রত্যেকটা ক্যাম্পেইন বা সবগুলোতে কেপিআইও থাকে। যে কতটুকু ইমপ্যাক্ট রিচ করেছে আমার ক্যাম্পেইনটা বা এটার ফলে আমরা যে এক্সপেক্টেড যা রেজাল্টস ছিল ওটাকে আমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পেরেছি নাকি না। ওইটাও আই থিংক ইম্পোর্টেন্ট টু মেনশন। হ্যাঁ, এটা আসলে সবগুলা কম্পিটিশনে চাওয়া হয় না। বাট ডিপেন্ড করে যে মার্কিং ক্রাইটেরিয়াতে চাওয়া হইছে কিনা। রাইট। যেটা বললা যে স্লাইড লিমিট থাকে একটা। এখন যদি তুমি দেখতেছো যে মার্কিং ক্রাইটেরিয়ায় নাই,
স্টিল তুমি জোর করে ঢুকাইতে চাইতেছো। হুম, হুম। তোমার সেই স্লাইড লিমিটটা চেক করতে হবে যে অ্যাকচুয়ালি এটা ঢোকানো ইম্পোর্টেন্ট কিনা। কারণ তোমার ক্যাম্পেইনস গুলা বেশি ইম্পোর্টেন্ট। রাইট। বাট যদি তুমি দেখো যে না, তোমার আছে সবকিছু, দেন তুমি যেটা করতে পারো KPIs এর, এটার একটা টাইটেল হচ্ছে মানে মোস্ট কমন টাইটেল হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। কেমনে তুমি মনিটর করতেছো যে তোমার ক্যাম্পেইনস গুলা সাকসেসফুল হচ্ছে নাকি? সো এখানে ফার্স্ট অফ অল ডিজায়ার্ড আউটকামস থাকে, হুম, হুম। টার্গেটস থাকে, আর হচ্ছে KPIs থাকে। এই ৩ টা জিনিস। টার্গেটস, ডিজায়ার্ড আউটকামস আর KPIs। জি। এগুলা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেইনস এর জন্য তুমি হচ্ছে মেজার করবা। যে এত% টার্গেট, এত% ইনক্রিজ করবে। সাপোজ তোমার হয়তোবা সোশ্যাল মিডিয়ার ভিউজ হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার। সো তোমার টার্গেট হচ্ছে বাই দ্য এন্ড অফ দ্য ক্যাম্পেইন আমার ভিউজ হচ্ছে 15% ইনক্রিজ করবে। অথবা আমার সেলস 20% ইনক্রিজ করবে আফটার 1 ইয়ার। সো এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার KPIs অ্যান্ড টার্গেটস এন্ড অল। ওকে। সো ভাইয়া we are almost at the end of our session. এখন আমরা তো পুরা সলিউশন অ্যান্ড স্ট্রাকচার সবকিছুই মেনশন করলাম। এখন একটা প্রেজেন্টেশনে বা আমাদের সলিউশনে ডিজাইনটা কতটুকু ম্যাটার করে অ্যান্ড ধরেন সবকিছু প্রেজেন্টেশনে is 10 on 10 our solution, design and everything. Many participants fumble the presentation part and the Q&A part. Q&A তে জাজেসরা অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড আনসার করে অ্যান্ড অনেক সময় পার্টিসিপেন্টসরা ব্ল্যাংক হয়ে যায় যে এটা কি কোয়েশ্চেন করলো, আউট অফ দ্য বক্স করলো। তখন ওই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকল দিতে হবে যাতে হচ্ছে আ পার্টিসিপেন্টস রা নার্ভাস না হয়ে যায়? আচ্ছা, ফার্স্ট এ ডিজাইনের ব্যাপারটা বলি। আমি নিজে একজন ডিজাইনার ছিলাম। ফার্স্ট ইয়ারে যখন আমি কম্পিটিশন স্টার্ট করছিলাম, আমি স্পেসিফিক্যালি ডিজাইন পার্টটাই হ্যান্ডেল করতাম। সো টিম স্ট্রাকচারে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা টিমে হচ্ছে কয়েকটা স্পেসিফিক মেম্বার্স লাগে। একজন হয়তোবা আইডিয়েশন করবে, একজন ডিজাইন করবে, একজন হয়তোবা প্রেজেন্টেশনে ভালো প্লাস Q&A তে ভালো। সো একটা টিমে এরকম একটা স্ট্রাকচার থাকা ভালো। ডিজাইনের কথা যদি বলি, মিনিমালিস্টিক ওয়েতে যত সুন্দর ওয়েতে প্রেজেন্ট করা যায়, বাট ডিপেন্ড করে। যেমন তুমি গ্লোবাল কম্পিটিশনস গুলায় যাচ্ছ। গ্লোবাল কম্পিটিশনস গুলো একটা স্পেসিফিক স্ট্রাকচার থাকে। সেগুলো গ্লোবাল কম্পিটিশনের হচ্ছে স্লাইডস গুলো দেখলেই বুঝতে পারবা যে কেমন স্ট্রাকচার। তো ওটা মেইনটেইন করাটা ইম্পোর্টেন্ট। বাট বাংলাদেশের যে কম্পিটিশনস গুলো আছে, অতটা ধরাবাঁধা কোনো রুলস নাই যে এটাই মেইনটেইন করতে হবে। বাট যতটা সুন্দর ওয়েতে টেক্সট ছাড়া ছবি দিয়ে অথবা ভেক্টরস দিয়ে যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। কারণ তুমি প্রেজেন্ট করতেছো, তুমি মুখেই বলতেছো যে আমি এগুলো করব। বাট মেক সিউর কিওয়ার্ডস গুলো যেন থাকে। আর প্রেজেন্টেশনের কথা যদি বলি, প্রেজেন্টেশন আই ফিল যে ফার্স্ট ইয়ারের পরে তুমি যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে চলে আসতেছো, তখন একটা টিমের সবাইকেই সবগুলা স্কিল যেন মানে অ্যাকচুয়ালি পারে সেটা মানে এনশিওর করতে হবে। যে একজনই স্লাইড পুরাটা দেখতেছে, একজন জাস্ট আইডিয়েশন করে বাকি পুরা দিন ঘুরে বেড়াইতেছে এরকম না। সবাই যেন স্লাইডে কন্ট্রিবিউট করে। রাইট। সবাই যেন Q&A তে কন্ট্রিবিউট করে। সবাই যেন প্রেজেন্টেশনে ভালো হয়। এমন যদি হয় যে প্রেজেন্টেশন একজনের খুব ভালো, আরেকজন বলতেই পারতেছে না, কাঁপতেছে, তাহলে খুবই ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। Q&A এর কথা যদি বলি, এটা অ্যাকচুয়ালি ফিজিবিলিটি ইস্যুটাও কভার করবে। যেমন আমরা যেটা করি, মানে আমাদের অ্যাকচুয়ালি এরকম একটা পজিশনে আমরা চলে আসছি যে আমরা টিম মেম্বাররা মিলে ঝগড়া করি। সলিউশন বিল্ড করার টাইমে সাপোজ আমি একটা সলিউশন দিছি, বাকিরা মিলে যত ইচ্ছা ক্রিটিসাইজ করে যে, "না, তোর সলিউশনটা হবে না। তো এটা তো এই সমস্যা, তোর এটাতে এই সমস্যা।" অ্যান্ড আমি ডিফেন্ড করতে থাকি। সো এই ডিফেন্ড যতবার আমি করতে থাকবো, আমি যতবার ডিফেন্ড করব ততবারই আমার মাথায় অ্যানসারস আসবে। সো আমি যদি আমার ফ্রেন্ডদেরকেও ডিফেন্ড করতে পারি, আমি অবভিয়াসলি জাজদেরকেও ডিফেন্ড করতে পারবো। সো এটা একটা স্ট্র্যাটেজি। সেকেন্ড যেটা হলো, তুমি যখন একটা মেন্টরের সাথে বসবা, কারণ আমরা তো মানে অবভিয়াসলি সেম লেভেলের কোয়েশ্চেনসই করব যেহেতু আমরা এখনো স্টুডেন্টস। বাট এমন কয়েকটা ব্যাপার আছে যেগুলো হয়তোবা তুমি বুঝতেছ না, যেগুলো হয়তোবা ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা জানে, আমরা হয়তোবা জানি না। তো এগুলোর জন্য কোনো একটা মেন্টরের সাথে বসলে ভালো হয়। অথবা এমন কারো সাথে বসো যে হচ্ছে হয়তোবা বিজনেস কম্পিটিশনস করছে অনেক। সো এগুলা করে বেসিক্যালি এটা সলভ করতে পারবা। অ্যান্ড Q&A তে এরকম যদি থাকে যে তুমি ইংলিশ বলতে গিয়ে আটকায় যাচ্ছ, বাংলায় অ্যান্সার করো। জাজরা যদি তোমার মানে এরকম যদি কেউ না থাকে যে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল কেউ জাজ আসছে। সো তখন আসলে ম্যাটার করে না তুমি বাংলায় বলতেছো নাকি ইংলিশে বলতেছো। ইংলিশে বলাটাই বেটার, বাট সবাই তো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে না। সবার প্রেজেন্টেশনে তোমার ইংলিশে কথা বলতে অতটা তোমার ফ্লুয়েন্ট ফিল করে না। সো তুমি বাংলায় বলো। আসলে ম্যাটার করে না তুমি ইংলিশে বলতেছো নাকি বাংলায় বলতেছো। অ্যাকচুয়ালি তুমি জাজকে খাওয়াইতে পারতেছো নাকি। রাইট। দ্যাটস মোস্ট ইম্পোর্টেন্ট। জাস্টিফাই করতে পারছি কিনা আমরা আমাদের অ্যানসারস গুলাকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া if I'm not wrong you are in your last semester, right? আচ্ছা। সো ভাইয়া আপনার ফিউচার প্ল্যানস কি? আপনি তো অলরেডি এতগুলো কম্পিটিশন জিতে ফেলেছেন অ্যান্ড আপনার অলমোস্ট towards the end of your academic journey. So what do you plan to be in the future? কর্পোরেট লেভেলে যাবেন নাকি অন্য কোনো সাইডে? টাফ কোয়েশ্চেন। ফিউচার প্ল্যান যদি বলি, বিজনেস কম্পিটিশনস এখন আর করার ইচ্ছা নাই।
কারণ এখন ছোটদের করার টাইম। এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমরা আর করব না। এখন অনেক জিতে ফেলেছি। আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ। ১টা ২টা হয়তোবা করতে পারি। বাট কম্পিটিশনস এখন আর করার ইচ্ছা নাই। এখন আমার যেহেতু এজেন্সি আছে ওটার আমি কাজ করতেছি। সো ওইটা নিয়ে কাজ এগোনোর প্ল্যান। বিসাইডস দ্যাট অবভিয়াসলি কর্পোরেটে যাওয়ারই প্ল্যান। কর্পোরেট মাঝ দূর। সো হ্যাঁ, আপাতত এটাই প্ল্যান। ভাইয়া, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক মেসেজ ফর আওয়ার অডিয়েন্সেস অ্যান্ড আমাদের জুনিয়র যারা মাত্র ইউনিভার্সিটিতে ঢুকছে ওদের জন্য? ইফ ইউ কুড শেয়ার আ মেসেজ। ওকে। For the first year students or the freshers, explore as much as you can and do the hard work, especially when you don't feel like it. তোমার হার্ড ওয়ার্ক করতেই হবে। হার্ড ওয়ার্কের আসলে কোনো বিকল্প নাই। সো এমন অনেক টাইম থাকবে যখন মনে হবে যে না, আমি ওভারওয়েলমড হয়ে যাইতেছি, আমি বার্ন আউট ফিল করতেছি বা সবাই আগায় যাচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে তোমার কম্পিটিশন তোমার সাথেই। বাকিরা কি করতেছে সেটা অ্যাকচুয়ালি ফোকাস দিয়ে লাভ নাই। তুমি কতদূর আগাইছো? এটা অ্যাকচুয়ালি এনশিওর করবা অলওয়েজ যে গতকালকে তুমি যেরকম ছিলা, আজকে তার থেকে 1% হলেও যেন তুমি বেটার করতে পারো। একদিনে তোমার বেস্ট হওয়া লাগবে না। বাট প্রতিদিন তুমি একটু করে ইমপ্রুভ করো, নিজের স্কিলসগুলোকে ডেভেলপ করো অ্যান্ড এক্সপ্লোর অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কারণ এই যে বয়সটা 20 ইয়ার্স এর পরে, এই বয়সটা অ্যাকচুয়ালি রিস্ক নেওয়ার টাইম। কারণ এরপরে একটা টাইমে যখন থাকবে হয়তোবা তুমি এতটা রিস্ক নিতে পারবে না, এতটা জিনিসপাতি এক্সপ্লোর করতে পারবে না। সো টাইম থাকতে যতটুকু এক্সপ্লোর করতে পারো করে ফেলো। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ তুর্য ভাইয়া ফর ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ইনসাইটস। আই এম প্রিটি সিউর আমাদের পার্টিসিপেন্টরা এই পডকাস্ট থেকে অনেক কিছু জানতে পেরেছে। অ্যান্ড আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই পুরো সেশনটা এবং ফিউচারে আর কোন টপিক নিয়ে আমরা পডকাস্ট করতে পারবো। প্লিজ কমেন্টসে আমাদেরকে জানিয়েন। থ্যাংক ইউ।